আমাকে হয়তো তোমরা অনেকে চিনো, অনেকে চিনো না। আমি আমার পরিচয়টা একটু দেই। আমার নাম হচ্ছে SM সাজ্জাদ আহমেদ শোভন। আমি হচ্ছি আহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড। আর হচ্ছে পিটুয়ে, পিটুয়ের হচ্ছে একটা পার্ট আমি দেখাশোনা করি। আহ এতটুকুই আর হচ্ছে ICT ক্লাস নেই মাঝে মাঝে। লেকচার ওয়াইজ তোমাদের আসলে যে কোশ্চেন গুলা আসে, আমি তো এগুলা জানি যে তোমার কাছে কোন জিনিসটা কনফিউজিং। এই কনফিউজিং জিনিসগুলা এই কনফিউজিং জিনিসগুলা আমি এবার স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি পড়ানোর সময় বলে দিব যে এই জিনিসগুলো কনফিউজিং, তোমার এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হতে পারে। সো এইটা আমরা ক্লাসের মধ্যেই ডিসকাস করে ফেলবো মোস্ট অফ দ্য কেস। সেকেন্ড হচ্ছে যে কিছু কোশ্চেন আছে যেগুলো আসলে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, ধরো আমরা একটু পরে দেখবো যে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে মোটামুটি গণনা যন্ত্রের মধ্যে সবার প্রথম গণনা যন্ত্র। এখন যদি কেউ কোশ্চেন করে যে ভাই এটা প্রথম কেন, আরে ভাই এটা প্রথম কেন এটা আমি কেমনে জানবো, এর আগে কেউ আবিষ্কার করে না, এটা কি আমার দোষ? তো এই টাইপস এর যে কোশ্চেন গুলা যেগুলা হচ্ছে আসলে বোঝার কিছু নাই, ওগুলা আমরা ক্লাসে আলোচনা করব না। আর কিছু কোশ্চেন আছে খুব মানে কনফিউজিং, লাইক তোমারে হচ্ছে কোশ্চেন করলো যে আহ, কি বলে কম্পিউটারের ব্রেইন কোনটা। একটু পর আমি দেখাবো তোমাদের এই কোশ্চেন গুলা। হ্যাঁ, এখন এখানে দেখবা যে কিছু অপশন দেওয়া আছে, সবগুলোই মনে হচ্ছে যে অ্যান্সার। তো এই জিনিসগুলো আমরা ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, যেমন গতকালকের আগের দিন কে যেন গ্রুপে একটা প্রশ্ন দিল, আমি দেখলাম সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তির মূল উপাদান কোনটি, কম্পিউটার নাকি ইন্টারনেট? তো কোশ্চেন করছে যে ইন্টারনেট কেন না। So এইটা এইটা কেমন কোশ্চেন হয়েছে আমি আসলে শিওর না। এখন তথ্য প্রযুক্তির জন্য কম্পিউটারও দরকার, ইন্টারনেটও দরকার, দুইটাই তথ্য প্রযুক্তির উপাদান। কেন ওখানে যদি মানুষ থাকতো, মানুষ তো আরো বড় উপাদান, মানুষ না থাকলে তথ্য প্রযুক্তির এই কম্পিউটার ইন্টারনেট দিয়ে কি হবে? সো কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলা মানে একটু কনফিউজিং, এগুলো আমরা ক্লাসে ডিসকাস করব। আরেকটা হচ্ছে যে আহ, আমাদের যে আমরা যখন পড়ি, পড়ার মাঝখান থেকে কোন কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন হয়, এই জিনিসগুলো আমি ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব যাতে তোমাদের প্রস্তুতি নিতে সহজ হয়। এখন আমার কথা শোনো, এখন আর কেউ কোনো চ্যাট টেট করিও না। এখন আমার কথা শোনো যে তুমি ICT কিভাবে পড়বা। প্রথম জিনিস হচ্ছে তোমার ক্লাস করতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি ICT বেশি পারো সেই ক্ষেত্রে তোমার ক্লাস করার দরকার নাই। বাট তোমার যদি মনে হয় যে ICT তে আমি একটা ভালো প্রিপারেশন নিতে চাই, তাহলে তোমার অবশ্যই ক্লাস করতে হবে। হ্যাঁ, ক্লাস করলে তুমি দেখবা যে ক্লাসের মধ্যেই তোমার বেশিরভাগ পড়া এবার হয়ে যাবে, কারণ আমি জানি যে তোমাদের BCS এর খুব বেশি সময় নাই। তো তোমরা আমার সাথে যে সময়টা কাটাবা এটা যাতে তোমাদের খুব ভালোভাবে ইফেক্টিভলি ইউজ হয়, সেই দিকটা আমি খেয়াল রাখবো যে অল্প সময়ের মধ্যে যাতে আহ, মোটামুটি তোমার একটা প্রিপারেশন আমি এখান থেকে দাঁড়া করাই দিতে পারি। এজন্য তুমি অবশ্যই ক্লাসে আসবা রেগুলারলি। তোমার ভালো লাগুক আর না লাগুক তুমি ক্লাসে আসবা। প্রথম কথা হচ্ছে এইটা। সেকেন্ড হচ্ছে আমাদের ক্লাস শেষে তুমি যেটা করবা, তুমি যে কোনো একটা বই বাজারে বা তোমার কাছে যে কম্পিউটার বা ICT যে বইটি আছে, আমি রিকমেন্ড করব তোমরা আলাল নিতে পারো। আলালের বইটা বেশ গোছানো। সো আলাল কম্পিউটারটা তোমরা আহ, যদি থাকে ভালো, না থাকলে কিনতে পারো, বা তোমার কাছে যেটা আছে যে কোনটা হলেই চলবে। তো তুমি যেটা করবা, আমাদের ক্লাস রেকর্ড বা স্লাইড এইটা দেখে তুমি তোমার বই থেকে এই চ্যাপ্টারটা জাস্ট রিডিং করে যাবা, বা একটু দেখে যাবা তুমি এই জিনিসগুলা যে ক্লাসের মধ্যে আমরা যেগুলো আলোচনা করলাম এই জিনিসগুলো তুমি তোমার বইয়ের সাথে মিলাই একটু দেখে যাবা। 3 নাম্বার যেটা করবা, তুমি কোশ্চেন সলভ করবা। আমাদের প্রশ্ন ব্যাংক আছে বা মডেল টেস্টের বইগুলো তো চলে আসছে। মডেল টেস্টের বইয়ে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন দেয়া থাকে, বা হচ্ছে আলালের বই বলো বা যে কোনো বইয়ের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন গুলা দেয়া থাকে, এই কোশ্চেন গুলা তুমি সলভ করবা। তাহলেই দেখবা যে তোমার ICT প্রিপারেশন দেখবা যে তুঙ্গে উঠে গেছে। আচ্ছা, সেলফ সাজেশনে অনেক বেশি তথ্য দেয়া, তো ওইটা অল্প টাইমে পড়াটা একটু টাফ হবে। হ্যাঁ, ওকে। খালি স্লাইড পড়লে, স্লাইডে মোটামুটি সব ইনফরমেশনই আছে। তারপরেও আমি তোমাকে একবার বলবো যে তুমি তোমার বইয়ের সাথে একবার কোরিলেট করবা। এই হচ্ছে তোমার ICT প্রিপারেশন। তুমি রেগুলারলি ক্লাস তোমার বইয়ের সাথে তুমি একবার রিভিশন দিয়ে ওই সময়ই তুমি ছোটখাটো নোট টোট যা করার করে ফেলবা। দেন হচ্ছে তুমি কোশ্চেন সলভ করবা। ব্যাস, হয়ে গেল। তুমি দেখবা যে আশা করি যে 10 দিন পরে ICT নিয়ে তোমার এখন যে টেনশন, এই টেনশনটা আশা করি তোমার থাকবে না, এবং তুমি খুব সহজেই ভালো একটা মার্ক এই ICT থেকে তুমি কাভার করতে পারবা। হ্যাঁ, তুমি শুধু আমার কথা শুনো, আর তোমার কিছু করতে হবে না। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে ICT কিছু কিছু কোশ্চেন মানে কোন জায়গা থেকে হবে এটা বোঝা যায় না। আমাদের ওই কোশ্চেন গুলো দরকার নাই, ওগুলা বাদ, ওগুলা আমাদের হেডেকে নাই।
আমাদের টার্গেট হচ্ছে ওই দুই দুই তিনটা কোশ্চেন বাদ দিয়ে বাকি যা আছে সেগুলাতে আমরা আমাদের মার্ক সিকিউর করব। সো তোমরা হচ্ছে জাস্ট এতটুকুই ফলো করো, বাকি চিন্তা ভাবনা আইসিটি নিয়ে বাদ দিয়ে দাও, অন্য সাবজেক্ট নিয়ে হচ্ছে তোমরা চিন্তা করো। আচ্ছা, এখন আসো যে আমরা একটু সিলেবাসটা দেখি। আইসিটিতে 15 মার্কস, 15 মার্কসের মধ্যে 10 মার্কস হচ্ছে কম্পিউটার থেকে, আর বাকি 5 মার্কস হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে। তো কম্পিউটারের মধ্যে দেখো আমাদের যে জিনিসগুলো পড়া লাগবে সেটা হচ্ছে যে কম্পিউটারের পেরিফেরালস নিয়ে আমাদের পড়তে হবে। পেরিফেরালস আমি জাস্ট এখানে একটু সামারি করে যাচ্ছি কোনটাতে আসলে কি আছে। পেরিফেরালস বলতে আমরা যে কম্পিউটারের সাথে আদার্স যে ডিভাইস গুলো ইউজ করি, কিবোর্ড, মাউস, মনিটর, যে জিনিসগুলো ইউজ করি নর্মালি, এটাকে আসলে কম্পিউটার পেরিফেরালস বলে। এই কম্পিউটার পেরিফেরালসটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেক বছরই কম বেশি কোশ্চেন আসে, এবং বিগত বছরগুলোতে এখান থেকে অনেক কোশ্চেন আসছে। সো এটা খুব ভাইটাল একটা টপিক, এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপর কম্পিউটারের অঙ্গ সংগঠন। কম্পিউটারের অঙ্গ সংগঠন বলতে আসলে আমরা বুঝি কম্পিউটারটা বানানো হয় যে জিনিসগুলা দিয়ে। নর্মালি কম্পিউটারটাকে যদি আমরা ভাগ করি, তো দুইটা জিনিস তুমি পাবা, একটা হচ্ছে হার্ডওয়্যার পাবা আর সফটওয়্যার পাবা। মানে তুমি যে জিনিসগুলা ফিজিক্যালি দেখো এগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর যেগুলো দেখো না ওগুলো হচ্ছে সফটওয়্যার। তো এই দুইটা মিলেই হচ্ছে তোমার কম্পিউটার। তো এই দুইটাকে একসাথে বলে কম্পিউটারের অঙ্গ সংগঠন। আজকে এই চ্যাপ্টারটা আমরা পড়বো, হ্যাঁ। এরপর হচ্ছে কম্পিউটারের পারঙ্গমতা বা কম্পিউটারের পারফরমেন্স, এটা আমরা পড়তে হবে। দৈনন্দিন জীবনে কোন কোন জায়গায় কম্পিউটার ইউজ হয় সেই জিনিসগুলো দেখতে হবে। এরপর কম্পিউটার নাম্বার ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটা তোমাদের আরিফিন ভাই নিবে। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম, এমবেডেড কম্পিউটার, আর এরপরে হচ্ছে কম্পিউটারের ইতিহাস, প্রকারভেদ, এই জিনিসগুলা আমাদের দেখতে হবে, যেটা আমরা আজকে দেখবো, হ্যাঁ। কম্পিউটারের ইতিহাসগুলা আজকে আমরা দেখবো। আর হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়েল, ডাটাবেস, এই জিনিসগুলো হচ্ছে কম্পিউটারের, হ্যাঁ। সো কম্পিউটারের প্রোগ্রাম বলতে বিভিন্ন রকমের প্রোগ্রাম যেগুলো আমরা ইউজ করি, বা প্রোগ্রামগুলো কিভাবে লেখে, বেসিক স্ট্রাকচার কি, ওই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। ভাইরাস চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ভাইরাস থেকে প্রায় কোশ্চেন হচ্ছে, হ্যাঁ। সো এটাও আমরা খুব ভালোভাবে পড়বো, ভাইরাস, কম্পিউটারের ভাইরাস কিভাবে কি করে না করে। আর হচ্ছে ফায়ারওয়াল, আমাদের যে সিকিউরিটি বা প্রোটেকশন, সো সেই ফায়ারওয়াল সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। সো এই হচ্ছে মোটামুটি কম্পিউটারের 10 মার্কসের সিলেবাস। সো এখানে যেগুলো আছে এগুলোর সাথে কানেক্টেড আসলে অনেক কিছু আছে যেগুলা আমাদেরকে কভার করতে হবে। তো আহামরি খুব বড় না, হ্যাঁ। আমাদের কাছে যত বড় মনে হয় আসলে এত বড় সিলেবাস না। আর হচ্ছে এখানে তথ্য প্রযুক্তি থেকে হচ্ছে 5 মার্কস। তো দেখো কি আছে, একটা হচ্ছে ই কমার্স। ই কমার্স তো এখন আমাদের সবার পরিচিত। তারপর হচ্ছে কি বলে, সেলুলার ডাটা নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক যে জিনিসটা, আর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক দেখতে হবে। দৈনন্দিন জীবনে কোন কোন জায়গায় আইসিটির ইউজ আছে সেটা দেখতে হবে। তোমাদের যে স্মার্টফোন আছে এই স্মার্টফোন সম্পর্কে একটু জানবা, ওগুলো তো তোমরা আমার চাইতে ভালো জানো। স্মার্টফোন তোমরা, আমি তো কম বুঝি, তোমরা আমার চাইতে বেশি বুঝো। তো এগুলো আবার কঠিন মনে করা কি আছে, ইন্টারনেট এটা একটা পড়ার জিনিস বলে হইলো। আর কি আছে, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, ডেইলি লাইফে কোন কোন জায়গায় কি কি ইউজ করো, মেইল ইউজ করো, ফ্যাক্স ইউজ করো, এই জিনিসগুলা জানতে হবে। তারপর হচ্ছে মোবাইল ফোনে প্রযুক্তির মধ্যে কি কি আছে, বড় বড় যে তথ্য প্রযুক্তির যে প্রতিষ্ঠানগুলো আছে, লাইক হচ্ছে আইবিএম, মাইক্রোসফট, গুগল, এগুলো সম্পর্কে একটু একটু জানবা। ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, এই যে তোমরা সারাদিন ফেসবুক চালাও, এই ফেসবুক সম্পর্কে একটু জানতে হবে, ইনস্টাগ্রাম সম্পর্কে জানতে হবে। আর আছে কি রোবোটিক্স এবং সাইবার ক্রাইম, মানে সাইবার অপরাধ যেগুলো আছে, আহ সাইবার অপরাধ সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমার আরেকটা পরিচয় একটু বলি, সেটা হচ্ছে, এটা আবার বাইরে বললো না ক্লাসে। তো সেটা হচ্ছে যে আমি তো প্রফেশনালি একজন সিভিল ইঞ্জিনিয়ার, পড়াই সব সময়। এটা বাইরে আমার একটা প্রফেশনাল, আরেকটা প্রফেশনাল পরিচয় আছে, সেটা হচ্ছে আমি হচ্ছে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, হ্যাঁ। মানে বাংলায় তোমরা যাকে হ্যাকার বলো আর কি, হ্যাঁ, ইথিক্যাল হ্যাকার। সো এটা বললো না কিন্তু কাউকে, হ্যাঁ। এই যে এখন বললাম না, অনেকে একটু পরে নক দিবে যে ভাই অমুকের ফেসবুক আইডিটা একটু হ্যাক করে দেন। এগুলা কিন্তু পারি না আমি, বুঝছো। নক দেয়, অনেকেই নক করে যে ভাই ফেসবুক আইডি কেমনে হ্যাক করে একটু বলেন। আচ্ছা, আচ্ছা শোনো, ক্লাসে প্রথম শর্ত হচ্ছে ক্লাস যতক্ষণ নিব ততক্ষণ উঠতে পারবে না, হ্যাঁ। আমি হয়তো আজকের ক্লাসটা হয়তো বেশিক্ষণ লাগবে না, আশা করি 11টার আগে শেষ হবে। বাট কালকে থেকে ক্লাসগুলো যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা, দ্যাটস অল। এরপরে আর তোমার কিছু করতে হবে না। আইসিটি নিয়ে তুমি নাচতে নাচতে আইসিটি কথা আর মনেই থাকবে না তোমার যে আইসিটি একটা সাবজেক্ট আছে। ওকে। আচ্ছা দেখো,
আজকে আমরা হচ্ছে দুইটা লেকচার কভার করব, দুইটা লেকচার না, একটা লেকচারে ফুল কভার করব আর একটা লেকচারের হাফ কভার করব। সো লেকচার ওয়ানে আমরা হচ্ছে কম্পিউটারের পরিচিতি, কম্পিউটার আবিষ্কারের ইতিহাস, কম্পিউটারের যে বিবর্তন বা হচ্ছে ডিফারেন্ট যে প্রজন্মগুলা ছিল, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটারগুলা, এই প্রজন্মগুলা সম্পর্কে জানবো, কম্পিউটারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানবো। আর একটা হচ্ছে এমবেডেড কম্পিউটার। হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা লেকচার ওয়ানে দেখবো। লেকচার টু আগামীকালকে শুরু হওয়ার কথা ছিল, বাট ওইটার কিছু অংশ আজকে আমি পড়াই দিব, যাতে হচ্ছে কালকে প্রেশারটা একটু কম হয়। তো চলো একটু আমরা প্রশ্ন দেখি যে এইখান থেকে কোশ্চেন কেমন আসছে। সো কম্পিউটারের ইতিহাস থেকে দেখো খুব বেশি কম প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষা আসে নাই, 35-এ একটা আসছে, 37-এ একটা আসছে, 10 থেকে 34 পর্যন্ত আরো কিছু কোশ্চেন আসছে, খুব বেশি কোশ্চেন না। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের কম্পিউটার ইতিহাস। তো দেখো এখান থেকে আহ এইটা আসছে, এটা আসলে ঠিক এটার সাথে রিলেটেড কোশ্চেন না। অ্যাটসেক কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহার করা হতো, এইটা আসছে হচ্ছে 37তম বিসিএস এ। আর একটা কোশ্চেন ছিল দ্য টার্ম পিসি মিনস, এটা 34তম বিসিএস এ ছিল। তারপর হচ্ছে ল্যাপটপ সম্পর্কে কোশ্চেন ছিল, যে ল্যাপটপ কবে প্রবর্তিত হয়, কোন কোম্পানি এটা বানিয়েছে, এটা 28তম ছিল। ল্যাপটপ কি জিনিস। তারপর 24তমতে একটা ছিল যে কম্পিউটারে কি নেই, এটা হচ্ছে কম্পিউটারে বুদ্ধি নেই তোমাদের মতো। আর হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করেন। হ্যাঁ, তো এই ধরনের কিছু সিম্পল কোশ্চেন ছিল, কিন্তু খুব বেশি কোশ্চেন না এগুলো। দেখো এগুলো অনেক আগের কোশ্চেন, 20, 28, 24, বাট পরে শুধুমাত্র এই দুইটা কোশ্চেনই পাওয়া যায় হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসছে। আচ্ছা, সো কম্পিউটার কি জিনিস এটা কম বেশি তোমরা সবাই জানো। কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী যন্ত্র। সো একটা সময় গণনাকারী যন্ত্রকেই ওইটাই কম্পিউটার ছিল। সো এটা ডে বাই ডে ধারাবাহিকভাবে এটা উন্নতি হতে 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 এখন পর্যন্ত আমাদের কাছে যে কম্পিউটার আসছে, যে আধুনিক কম্পিউটার, তার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন হচ্ছে এটা খুব দ্রুত গতিতে কাজ করে। দ্রুত গতি বলতে কত দ্রুত গতি, একটু পরেই দেখবা যে আসলে কম্পিউটার কত দ্রুত গতিতে কাজ করতে পারে। সেকেন্ড হচ্ছে নির্ভুলতা। তুমি যদি কম্পিউটারে ঠিক মতো ইনপুট দিতে পারো, সে তোমার 100% অ্যাকুরেট আউটপুট দিবে, এতে কোনো সন্দেহ নাই, একদম তোমার নির্ভুল আউটপুট দিবে। এবং সূক্ষ্মতা, খুব অ্যাকুরেসির সাথে সে কাজ করবে। এবং সে বিশ্বাসযোগ্যতা তার আছে, সে তোমার সাথে বিট্রে করবে না। হ্যাঁ, তোমার বন্ধুর মতো তোমার কথা দিয়ে কথা রাখবে না, এই ধরনের ঘটনা সে ঘটাবে না, তুমি তারা যা বলবা সে তাই করবে। আহ এরপর হচ্ছে ক্লান্তিহীনতা, এই জিনিসটা মাঝে মাঝে কিন্তু থাকে, যে কম্পিউটার ক্লান্তিহীন ভাবে কাজ করতে পারে, একই কাজ সে বারবার করতে পারে, বোরিং লাগে না তার কাছে। সে তুমি তারা যদি সেম কাজ 1000 বার করতে বলো, ও সেম সেম কাজ 1000 বার করবে। স্মৃতিশক্তির ব্যাপারটা তো আমরা জানি, যে তুমি চাইলে যত কিছু কিছু মনে চায় তুমি কিন্তু স্টোর করতে পারবে স্টোরেজ ডিভাইসের মধ্যে। স্বয়ংক্রিয়তা, সে অটোমেটিক কাজ করবে। এবং সে কিছু যুক্তিসঙ্গত সিদ্ধান্তও নিতে পারে। এবং তুমি বিভিন্ন কাজে কম্পিউটার ইউজ করতে পারবে। বর্তমানে তো মানে মোটামুটি সব কাজেই আমরা কম্পিউটার ইউজ করি। সো এগুলো হচ্ছে আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য। সো এখান থেকে আসলে কোশ্চেন যেভাবে আসতে পারে, বলতে পারে যে নিচের কোনটা কম্পিউটারের বৈশিষ্ট্য নয়। সো এগুলোর সাথে হয়তো অন্য আরেকটা কিছু ঢুকাই দিছে, তুমি কনফিউজড হয়ে যাবা। তো এই জন্য এগুলো একটু কমন সেন্স খাটায় বুঝতে হবে তোমার, যে এইগুলা তো কম্পিউটার করতেই পারে, সো কোনটা করতে পারে না এই জিনিসটা তুমি একটু বুঝবা। সো এখান থেকে অত মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়ার মতো তেমন কিছু নাই। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কম্পিউটারের পারঙ্গমতা। দেখো বাংলার কত কঠিন শব্দ। হ্যাঁ, পারঙ্গমতা মানে হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ, সো কম্পিউটারের পারফরমেন্স, পারফরমেন্স মানে কত দ্রুত সে কাজ করতে পারে, সেই জিনিসটাকে আমরা কম্পিউটারের পারঙ্গমতা বলি। আচ্ছা, আমি যদি বেশি দ্রুত কথা বলি তাহলে একটু বলিও যে একটু স্লো যান, তাহলে আর একটু স্লো কথা বলবো। তো কম্পিউটারের পারফরমেন্স মানে হচ্ছে কম্পিউটার কত দ্রুত কাজ করে, এইটাই, আর কিছু না। তো এই জিনিসটা মনে রাখবা। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে কম্পিউটারের গতিকে আলোর গতির সাথে তুলনা করা হয়। সো এখন দেখো যে আমরা যে কম্পিউটার যে কাজ করে, কম্পিউটারের কাজের হিসাব আমরা রাখি হচ্ছে নর্মালি ন্যানো সেকেন্ডে। কম্পিউটার হিসাব এগুলোও রাখে মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, পিকো সেকেন্ড, বাট মেইনলি আমরা আসলে ন্যানো সেকেন্ডে কম্পিউটারের হিসাবগুলা ক্যালকুলেট করি। সো 1 ন্যানো সেকেন্ড মানে কত সেকেন্ড, 1 সেকেন্ড মানে হচ্ছে 10⁻⁻৯ নাকি। ওকে, সো তার মানে তুমি যদি এটারে হচ্ছে কোনো সংখ্যা দিয়ে হিসাব করো, লাইকস হচ্ছে মিলিয়ন বা বিলিয়ন দিয়ে হিসাব করো, তাহলে তুমি বুঝবা খুব সম্ভবত 1000 মিলিয়ন 1 সেকেন্ডের ভাগ, তাই তো এরকম কিছুই হবে। সো তার মানে তুমি চিন্তা করো কম্পিউটার যে কাজগুলা করে সে কত দ্রুত আসলে কাজ করে। হ্যাঁ, সো
আরেকটা জিনিস হচ্ছে, কম্পিউটারের এই কোশ্চেনটা কিন্তু ছিল, ওই যে ও বলছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ না। সো 100 কোটি ভাগ, 1 সেকেন্ডের 100 কোটি ভাগ মানে ও 1 সেকেন্ডে 100 কোটি নির্দেশ সে এট এ টাইম কিন্তু সে করতে পারবে। ব্যাপারটা বোঝা গেছে, সে নির্বাহ করতে পারবে। সো দিস অ্যামাউন্ট অফ ফাস্ট। আচ্ছা, তো কম্পিউটারের আইকিউ, সো কম্পিউটারের কোনো আইকিউ নাই, যেটা একবার বিশেষ পরীক্ষায় ছিল, যে বুদ্ধি শূন্য। তারপর হচ্ছে কম্পিউটারের কোনো কমন সেন্সও নাই, এটা একটা ভালো জিনিস, কম্পিউটারের কমন সেন্স নাই, and তার কোনো ফিলিংসও নাই। সো এই 3টা জিনিস মনে রাখবা, যে কম্পিউটারে কিন্তু কমন সেন্স নাই, আর এ এরকম আইকিউ নাই। কালকে না কবে যেন জিজ্ঞেস করলাম এটা কি, এমন এক অ্যান্সার দিছে, জিজ্ঞেস করলাম আর ইউ শিওর, তো বলতেছে যে আই অ্যাপ্রিসিয়েট ইউর কোশ্চেন, অ্যাকচুয়ালি মাই অ্যান্সার ওয়াজ রং। দেন সে আরো হাবিজাবি এক্সকিউজ দিচ্ছে, এটা ভাঙি, এটা ভাঙলে এটা বেরোয়, আসলে তোমার কথা ঠিক। সো কি বলে, ওই ওরও আইকিউ কম আছে। হ্যাঁ, তুমি যে জিনিসটা দিবা ও ওর ডাটাবেস থেকে সেটাকে তোমার রিপ্লাই করবে। সো এই আর কি। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে কম্পিউটারে কিন্তু কমন সেন্সও নাই। কমন সেন্সের একটা গল্প তোমাদের শোনাবো একটু পরে। আচ্ছা, এইটা একটা জিনিস, সেটা হচ্ছে গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট। তুমি যদি ভুল ইনপুট দাও, তো সে তোমার ভুল আউটপুটই দিবে। এই জিনিসটাকে বলা হয় গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট। কম্পিউটার কিন্তু তুমি যে নির্দেশ দিবা সেইটার এগনিস্টে সে তোমাকে একটা আউটপুট দিবে। তুমি ভুল করলে সেই জিনিসকে কম্পিউটার প্রসেস করে ঠিক করতে পারবে না, তোমার ইনপুট অনুযায়ী কাজ করবে, এটাকে আমরা বলি গিগো। আরেকটা ওয়ার্ড হচ্ছে গিবেরিশ, সেটা মানে হচ্ছে কম্পিউটার থেকে আননেসেসারি তথ্য বাদ দেওয়া। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, এখানে তোমরা গবেষণা করতে যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে তোমরা আইসিটি পড়তে আসছো বিসিএস এ পরীক্ষা দেওয়ার জন্য, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না। সুতরাং আননেসেসারি কোনো জায়গায় গিয়ে গবেষণা করবে না, যে এটা কিভাবে হয়েছে, ওইটা না হলে কি হইতো। এই জিনিসগুলো বাদ, এখন আমাদের এই গবেষণা করার সুযোগ নাই। ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব যে জিনিসগুলো মনে রাখার জন্য তোমাকে ব্যাখ্যা করা দরকার, সেই জিনিসগুলো আমি তোমার ব্যাখ্যা করেই বুঝাই দিব, যাতে তুমি ব্যাপারটা এরকম না হয় যে একদম টানা মুখস্থ করে গেছো, তুমি সব হারাই গেছে তোমার মাথা থেকে, এরকম যাতে না হয়। তুমি যাতে অনেক কিছু রিলেট করতে পারো, কম্পিউটারের ভিতরের যে কেমিস্ট্রি গুলা, এই কেমিস্ট্রি গুলো আমি তোমার শিখাই দিব। হ্যাঁ, তো তুমি মানে আজকের ক্লাসটা তো একটু বোরিং ক্লাস হবে, কারণ এগুলো সব হচ্ছে লেকচার টাইপ। তো যখন মেমোরি পড়বো তখন তুমি গিয়া বুঝবা কি রে, এতদিন 0 আর 1 মানে যে জিনিস জানতাম, এখন দেখি 0 আর 1 মানে সেই জিনিস না। হ্যাঁ, কম্পিউটার কিভাবে আসলে তার মেমোরি ধারণ করে, কিভাবে সে 0 1 ধারণ করে, এগুলো যখন পড়বা মজা পাবা, দেখবা। ওকে, সো আসো এখন শুরু, কইছিলাম কম্পিউটার আবিষ্কারের ইতিহাস। ওকে, আচ্ছা, তার মানে কম্পিউটারটা কিন্তু এখন আমরা যেরকম কম্পিউটার দেখি, হুট করে কিন্তু এরকম কম্পিউটার আসমান থেকে পড়ে নাই, তাই না? আস্তে আস্তে এই কম্পিউটারের উন্নতি হয়েছে। একটা সময় গিয়ে মানুষ আঙ্গুলে গণনা করতো, নুড়ি পাথর দিয়ে গণনা করতো, এই যে গণনা শুরু হলো, মানুষের গণনা করার দরকার শুরু হলো। তো দেন আস্তে আস্তে মানুষজন বিভিন্ন ভাবে এই গণনা করা শুরু করে। মিডল ইস্টে আমরা জানি, তাই না, যে পিথাগোরাসের উপপাদ্য ও যেভাবে আবিষ্কার করে, ও গিয়ে দেখছিল যে ওখানে আহ দড়ির মধ্যে গিট দিয়ে দিয়ে তারা গণনা করে। তো এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে একটা উন্নতি হয়েছে। সো এই জিনিসটা ধারণা করা হয় শুরু হয়েছে যে জিনিসটা দিয়ে, সেটা নাম হচ্ছে অ্যাবাকাস। এবং এইটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 অব্দে ব্যাবিলিয়নে এই অ্যাবাকাসের ব্যবহার শুরু হয় বা প্রচলন শুরু হয়। সো এখানে দেখো, এই যে গুটিগুলা দিয়ে ওরা গণনা করে, ধরো নিচে থেকে যদি গণনা করে 1 2 এভাবে যায়, 10টা হইলে আবার উপরে থেকে একটা সরাবে। সো এইভাবে ওরা এই অ্যাবাকাস জিনিসটা দিয়ে গণনার কাজ করতো। সো কোশ্চেন থাকতে পারে যে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? সো বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। ওকে, আচ্ছা, অ্যাবাকাস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হতো, যেমন চীনের সোয়ান পান, জাপানের সরোবান বা রাশিয়ার স্কেশিয়া। সো এগুলো বিভিন্ন নামে অ্যাবাকাসকে ডাকা হতো। অ্যাবাকাসের পরে যেটা আসছে সেটা হচ্ছে নেপিয়ার অস্থি, যেটা জন নেপিয়ার 1614 সালে আবিষ্কার করে। এবং হচ্ছে লগারিদমের সারণী, হ্যাঁ, এই জিনিসটা আবিষ্কার করে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যন্ত্রটা, এইটাই নেপিয়ার্স বোন, এবং এখানে এই যে খাড়া খাড়া যে জিনিসগুলো আছে, এগুলাকে বলা হয় নেপিয়ার্স বোন বা দণ্ড, নেপিয়ারের দণ্ড বলা হয় এগুলাকে। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে নেপিয়ারের দণ্ড। সো কত সালে? 1614 সালে। তো পরীক্ষা যদি থাকে যে লগারিদমের প্রবর্তন করেন কে, তো লগারিদমের প্রবর্তন করেন হচ্ছে জন নেপিয়ার। এই ধরনের কোশ্চেন কিন্তু থাকতে পারে। ওকে, দেন আসছে স্লাইড রুল, বলে দিব ইম্পর্টেন্ট গুলো বলে দিব। আচ্ছা, স্লাইড রুল কবে আবিষ্কার হয় এটা তোমরা বই খুঁজলে এক এক জায়গায় এক এক সাল পাবা, কোন জায়গায় পাবা 1632, কোনোটায় পাবা 1622, কোনোটায় পাবা 1630। ডিফারেন্ট টাইপস অফ সাল আছে, বাট এইখানে আসলে মেইন ব্যাপার যেটা,
অনেক কিছু সালগুলো স্পেসিফিক্যালি অনেক জায়গায় উল্লেখ নাই, বা অনেক জায়গায় এক এক রকম ভাবে উল্লেখ আছে। এইটা আসলে পাওয়া যায় যে 1620 আহ 20-এর দশক বা 30-এর দশকে স্লাইড রুলটা আবিষ্কার হয়েছে। সুতরাং এই কি বলে সাল নিয়ে মারামারি লাগাবা না গ্রুপে, যে এটা 16 হবে না 22 হবে না 32 হবে, এগুলো নিয়ে মারামারি করবে না। এই জায়গাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে। আচ্ছা, স্লাইড রুলটা কে বানাইছে? বানাইছে হচ্ছে উইলিয়াম অট্রেড। সো ওর যে এটা ছিল, এই যে দেখো স্লাইড রুল, এটা দিয়ে কি কি করা যেত, এই জিনিসগুলো একটু পড়বা যে কোনটা দিয়ে কি কি করা যেত। গুণ ভাগ, সো ওরটা দিয়ে গুণ ভাগ, বর্গমূল, লগারিদম এবং ত্রিকোণমিতির হিসাব করা যেত এই যে স্লাইড রুল এটা দিয়ে। ওকে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে প্যাসকালেন। প্যাসকালেন এটা হচ্ছে 1642 সালে ব্লেইজ প্যাসকেল ও এটা বানায়। এটা সর্বপ্রথম একটা মেকানিক্যাল ডিভাইস, যেটার মধ্যে গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করা যেত। গিয়ার ঘুরায় ঘুরায় যোগ বিয়োগ করতো, হয়তো 10 পর্যন্ত ঘোরানোর পরে আরেকটা পট করে আরেকটা ঘুরে যেত। সো কাইন্ডস অফ এইরকম একটা হচ্ছে যন্ত্র ও আবিষ্কার করে, যেখানে গিয়ারের সাহায্যে ঘুরায় ঘুরায় যোগ বিয়োগ করা যায়। সাইকেলের গিয়ার, হ্যাঁ, যে কোনো গিয়ার ধরে নাও, এই যে এখানে তো গিয়ারের ছবি দেখা যাচ্ছে। সো এই গিয়ার ঘুরিয়ে যোগ করা যেত। সো প্যাসকালেনের পরে তোমার হচ্ছে 1671 সালে গটফ্রাইড বন লিবনিজ ও একটা যন্ত্র আবিষ্কার করে, যেটার নাম ছিল স্টেপ রেকনার। এবং এই স্টেপ রেকনারই হচ্ছে পৃথিবীর প্রথম ডিজিটাল যান্ত্রিক ক্যালকুলেটর। সো এটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে প্রথম ডিজিটাল যান্ত্রিক ক্যালকুলেটর এটা কে আবিষ্কার করে? সো এটা হচ্ছে গটফ্রাইড ভন লিবনিজ। এই কোশ্চেন কিন্তু অনেক জায়গায় অনেক সময় আসে, হ্যাঁ, মানে শুধু বিসিএস পরীক্ষা না, অন্যান্য চাকরির পরীক্ষাও তো হয়, ব্যাংকের পরীক্ষা হয়। সো এই কোশ্চেনটা আসে যে প্রথম ডিজিটাল যান্ত্রিক ক্যালকুলেটর কে আবিষ্কার করে। সো এটার উত্তর হবে কি? গটফ্রাইড ভন লিবনিজ, এবং যন্ত্রটার নাম ছিল স্টেপড রেকনার। আচ্ছা, তারপরে এটা তো ধরো প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বানিয়েছে। দেন বাণিজ্যিকভাবে যে হস্তচালিত ক্যালকুলেটর যেটা ছিল, তার নাম ছিল টমাস এরিথোমিটার, যেটা টমাস দা কলমার 1820 সালে আবিষ্কার করে। সো এই টমাস এরিথোমিটারটা কি? এটা হচ্ছে প্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর। এই ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোনটা কি ছিল। সো স্টেপ রেকনার ছিল ডিজিটাল যান্ত্রিক ক্যালকুলেটর, আর বাণিজ্যিকভাবে যেটা, সেটার নাম ছিল টমাস এরিথোমিটার। এরপর দেখো আরেকটা যন্ত্র আবিষ্কার করছে, সেটা হচ্ছে পাঞ্চ কার্ড। সো এই পাঞ্চ কার্ডের আরেকটা নাম আছে, এটার নাম আইবিএম কার্ডও বলা হয়, আবার হলেরিথ কার্ডও বলা হয়। হ্যাঁ, এটা এই পাঞ্চ কার্ডের আরো অন্যান্য নামেও ডাকা হয়। সো এই পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু হয় 1801 সালে। ফ্রান্সের এক লোক না মহিলা জানি না, সেটা হচ্ছে জোসেফ মেরি জেকার্ড। তো সে পাঞ্চ কার্ড ব্যবহার শুরু করে। আর এই যে হারম্যান হোলেরিথ, সেও একটা পাঞ্চ কার্ড বানায়, যে পাঞ্চ কার্ডটা হচ্ছে 1890 সালে তোমার আমেরিকার আদমশুমারিতে ব্যবহার করা হয়। তো ওর পাঞ্চ কার্ড ইউজ করার কারণে তোমার হচ্ছে এই আদমশুমারির গণনা খুব সম্ভবত 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা মনে রাখতে হবে যে এই হারম্যান হোলেরিথ সে হচ্ছে আইবিএম এর প্রতিষ্ঠাতা। আমরা যে আইবিএম বা ব্রিক ব্লু নাম শুনি, এই হারম্যান হোলিরিথ হচ্ছে এই আইবিএম এর প্রতিষ্ঠাতা। আচ্ছা, কোন পর্যন্ত আসলাম? পাঁচ কার্ড। পাঁচ কার্ডের পরে দেখো 1822 সালে আবিষ্কার হয় ওই যে আমাদের চার্লস বেবেজ, তার ডিফারেন্স ইঞ্জিন। সে 1822 সালে এই ডিফারেন্স ইঞ্জিনটা তৈরি করে। এই ডিফারেন্স ইঞ্জিনের পরে 1833 সালে এই চার্লস বেবেজ সে একটা যন্ত্র বানানোর পরিকল্পনা করে, বানায় নাই কিন্তু, এই জায়গাটা ভালো করে খেয়াল করো। 1833 সালে ও আরেকটা যন্ত্র বানাবে বলে ঠিক করে, তার নাম দিয়েছিল ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। সে এইটার মধ্যে আধুনিক কম্পিউটার বা কম্পিউটারের যে বৈশিষ্ট্য, লাইক হচ্ছে কম্পিউটারের সিপিইউ থাকবে, একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকবে, কম্পিউটারে ডাটা স্টোর করা যাবে, এই জিনিস ও চিন্তা করে যে আমি একটা যন্ত্র বানাবো যেগুলোর মধ্যে এটা থাকবে। এবং ও ওইখানে যেহেতু প্রোগ্রামিং লাগবে, এই জন্য এই যে লেডি অ্যাডা আগাস্টা লাভলেস ওরে হায়ার করে, যে ওরা চাকরি দেয় যে তুমি আমার এই কম্পিউটারের জন্য প্রোগ্রামিং করে দিবা। সো এই কারণে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস, ওকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামার। আর যেহেতু চার্লস বেবেজ দেখো আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যওয়ালা একটা যন্ত্র আবিষ্কার করার চিন্তা করছে, ও কিন্তু বানায় নাই, এই কারণে ওরে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। আচ্ছা, এটা আরো ক্লিয়ার করে দিব সামনে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইটা একটু মনে রাখো, যে এই যে ডিফারেন্স ইঞ্জিনের কথা যেটা বললাম, 1822 সালে যে ডিফারেন্স ইঞ্জিন তোমার হচ্ছে ও বানানো শুরু করে, ওইটার কাজটা ও শেষ করতে পারে নাই। সো ওর কাজটা 1834 সালে
দুইজন লোক, একজন হচ্ছে এডওয়ার্ড শুজ এবং জর্জ, এই দুইজন মিলে একটা পূর্ণাঙ্গ ডিফারেন্স ইঞ্জিন বানায়। এবং এই যে 1834 সালে যে ডিফারেন্স ইঞ্জিনটা বানায়, সেইটাই ছিল পৃথিবীর প্রথম মুদ্রণ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। কি বললাম? ওই যে চার্লস ব্যাবেজ ও যে ডিফারেন্স ইঞ্জিনটা মেক করছে, ওইটা কাজটা পুরোপুরি শেষ হয়েছিল না। তো পরে এডওয়ার্ড শুজ এবং জর্জ, এরা দুইজন মিলে কি করছে, পরিপূর্ণ একটা ডিফারেন্স ইঞ্জিন বানাইছে। সো এই ডিফারেন্স ইঞ্জিনটা প্রথম মুদ্রণ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ছিল। সো পরীক্ষায় যদি কোশ্চেন থাকে বা তোমরা সলভ করার সময় গিয়ে দেখবা যে প্রথম মুদ্রণ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কোনটি, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডিফারেন্স ইঞ্জিন। বাট এই ডিফারেন্স ইঞ্জিন কিন্তু চার্লস বেবেজের ডিফারেন্স ইঞ্জিন না, এটা বানাইছে কে? এডওয়ার্ড শুজ আর হচ্ছে জর্জ। ওকে। আচ্ছা, এই যে দেখো তোমাদের গুগল ফর্মের মধ্যে এই কোশ্চেনটা আছে যে প্রথম মুদ্রণ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কোনটি, এটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। আচ্ছা, এই হচ্ছে আমাদের চার্লস বেবেজ। সো সে একাধারে গণিতবিদ ছিল, দার্শনিক ছিল, আবিষ্কার ছিল, যন্ত্র প্রকৌশলী ছিল, এবং সে ব্যাপকভাবে যে জিনিসের জন্য পরিচিত সেটা হচ্ছে সে হচ্ছে কম্পিউটারের জনক। আর হচ্ছে এই হচ্ছে আমাদের অগাস্টা অ্যাডা লাভলেস, এবং তার, আচ্ছা, সেই কিন্তু হচ্ছে প্রথম প্রোগ্রামার, এবং তার নাম অনুযায়ী একটা ভাষা প্রচলন করা হয়, যে ভাষার নাম হচ্ছে অ্যাডা, প্রোগ্রামিং ভাষা অ্যাডা। সো প্রোগ্রামিং ভাষা অ্যাডা কিন্তু আবার প্রথম প্রোগ্রামিং ভাষা না। প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেস, বাট প্রথম কম্পিউটারের মানে প্রোগ্রামিং ভাষা কিন্তু অ্যাডা না। এখানে কম্পিউটার মানে কনফিউজড হয়েও না। ওকে। আচ্ছা, সো এই জায়গাতে দেখো আমি তোমাদের জন্য একটু সামারি করে দিয়েছি। তো আমরা যদি সাল অনুযায়ী একটু যাই, তার মানে খ্রিস্টপূর্ব 3000-এ আবিষ্কার হয়েছে অ্যাবাকাস, এটা দিয়ে গণনা করা যেত। দেন 1614 সালে নেপিয়ারের অস্থি, এটা আবিষ্কার করছে জন নেপিয়ার। আমরা জাস্ট একটু সামারি করে যাচ্ছি। অরটা দিয়ে কি করা যেত দেখো, গুণ ভাগ বর্গমূল ঘনমূল। ওকে। তারপরে দেখো 1632, এখানে হচ্ছে সাইড রুল, উইলিয়াম অট্রেট, অরটা দিয়ে গুণ ভাগ বর্গমূল লগারিদম ত্রিকোণমিতি এই হিসাবগুলো করা যেত। দেন 1842 সালে আসছে হচ্ছে কোনটা, প্যাসকাল এন্ড বেইস প্যাসকেল, যেটা ওই যে গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করা যেত। দেন আসছে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর, যেটা নাম হচ্ছে স্ট্যাপ রেকনার, এবং এটা আবিষ্কার করছে হচ্ছে গটফ্রাইড ভন লিবনিজ। দেন বাণিজ্যিক ভাবে আসছে, কে আবিষ্কার করছে? টমাস দা কলমান। নাম কি ছিল? টমাস এরিথ্রোমিটার। সো এই জিনিসগুলো মনে রাখবা যে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কোনটা, স্ট্যাপ রেকনার, কে আবিষ্কার করছে? গটফ্রাইড ভন লিবনিজ। বাণিজ্যিক কোনটা? টমাস এরিথ্রোমিটার, আবিষ্কার করছে কে? টমাস দা কলমান। করা হয়ে গেছে না? পারবা না? আচ্ছা। সো এই দেখো কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন আসে, হ্যাঁ, যে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কে আবিষ্কার করেন? তো যান্ত্রিক ক্যালকুলেটর কে? গটফ্রাইড ভন লিবনিজ আবিষ্কার করছে। ওকে। এইটুকু তো মুখস্থ হয়েই গেল, তাই না? এই যে পড়া শেষ। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো গেলাম মোটামুটি এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেজ। এখন আমরা চলো একটু কম্পিউটার শেপের কোন জিনিসপত্রগুলো যেভাবে আবিষ্কার হওয়া শুরু করলো ওই জায়গাতে ঢুকি। ইলেকট্রোমেকানিক্যাল আর হচ্ছে ডিজিটাল কম্পিউটার গুলা কিভাবে শুরু হয়। সো ফার্স্ট যে তোমার ডিজিটাল কম্পিউটার যেটা, সেটার নাম হচ্ছে মার্ক ওয়ান। আবিষ্কার করছে কে? ডক্টর হাওয়ার্ড ইজ আইকেন। কত সালে? 1944 সালে। এবং এইটা কিন্তু তোমার প্রথম ইলেকট্রোমেকানিক্যাল বা ডিজিটাল কম্পিউটার মার্ক ওয়ান। আহ এইটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে এখানে কোনো ভ্যাকুয়াম বাল্ব ইউজ করা হয়নি। এখন কথা হচ্ছে ভ্যাকুয়াম বাল্ব কি জিনিস। আচ্ছা, কম্পিউটারের মধ্যে এখন যেরকম আমরা মাইক্রো প্রসেসর ইউজ করি, যেমন তোমাদের কম্পিউটারের মধ্যে কি আছে, কোরাই 5, কোরাই 7, কোরাই 9, বা হচ্ছে এএমডি রাইজেন, এই ধরনের কিছু মাইক্রো প্রসেসর আছে। তো একটা সময় তো মাইক্রো প্রসেসর ছিল না। তো তা মানে মাইক্রো প্রসেসর আগে ছিল আইসি ছিল, আইসির আগে ট্রানজিস্টর ছিল, তার আগে ছিল ভ্যাকুয়াম বাল্ব। মানে এই জিনিসগুলো হচ্ছে কাইন্ডস অফ, এই যে তোমার এখন যে মাইক্রো প্রসেসর যে জিনিসটা, কাইন্ডস অফ এই ধরনের জিনিস। তো মার্ক ওয়ানের মধ্যে ওই ভ্যাকুয়াম বাল্ব ইউজ করা হয়নি, হ্যাঁ, ভ্যাকুয়াম বাল্ব ছাড়াই এই কম্পিউটারটা বানানো হয়েছিল। কত সালে? 1944 সালে। কে বানায়? ডাক্তার আচ্ছা, কইছিলাম, আচ্ছা 1944 সালে কে বানাইছে? ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন। সো মার্ক ওয়ানের পরে যে কম্পিউটারটা, আচ্ছা মার্ক ওয়ানের এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা 51 ফুট লম্বা ছিল, পোস্তে ছিল 8 ফুট, ওজন ছিল 5 টন, তার ইউজ করছে 500 মাইল লম্বা। সো বুঝতেই পারতেছো যে এটা আসলে কত বিশাল একটা কম্পিউটার ছিল। সো দেন 1939 সাল, 1939 সালে অ্যাটানাসফ বেরি, মানে অ্যাটানাসফ আর হচ্ছে ক্লিফোর্ড বেরি, ওরা দুইজন মিলে একটা কম্পিউটার আবিষ্কার করে, যে কম্পিউটার নাম ছিল এবিসি, অ্যাটানাসফ বেরি কম্পিউটার।
সো এই কম্পিউটারে স্টোরেজ হিসেবে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এবং এইটা ছিল প্রথম বাইনারি গণিত ভিত্তিক কম্পিউটার। বাইনারি গণিত ভিত্তিক কম্পিউটার কোনটা? এবিসি কম্পিউটার। এই জন্য এই কম্পিউটার নাম হচ্ছে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার। সো এটা হচ্ছে এবিসি। তারপরে আসছে ইনিয়াক। মার্ক ওয়ান যে কম্পিউটারটা আবিষ্কার করা হয়েছিল, ওই কম্পিউটারটা পরিপূর্ণ কম্পিউটার ছিল না। সো পরিপূর্ণভাবে প্রথম যে ইলেকট্রিক কম্পিউটার, সেই কম্পিউটার হচ্ছে ইনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। সো এই জিনিসটা মনে রাখবা, যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা, তাহলে এটার অ্যান্সার কিন্তু ইনিয়াক হবে। হ্যাঁ, এটা কিন্তু প্যাচ লাগাই দিও না, এটা প্যাচ লাগাবো আমি জানি। সো কি বললাম, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা, এটার অ্যান্সার হবে ইনিয়াক। কে বানাইছে? জন মাউসলি এবং তার ছাত্র পেসপার একার্ট, তারা দুইজন মিলে 1946 সালে তারা এই ইনিয়াক আবিষ্কার করে বা বানায়। সো এইটা হচ্ছে তোমার ওই আমেরিকার সেনাবাহিনীতে হাইড্রোজেন ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি, ওই গবেষণার জন্য তারা এই জিনিসটা বানিয়েছিল। এই যে বললাম প্যাচ লাগাবা, যেটা বলে এটা শোনো, ইনিয়াক হবে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। তারপর হচ্ছে অ্যাডভাক, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। সো এই কম্পিউটারে জন ভন নিউম্যানের তত্ত্ব ব্যবহার করা হয়। জন ভন নিউম্যান কে ছিল, এটা একটু পরেই দেখো। সো এটা কত সালে? 1946 সালে। সো এই কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম সংরক্ষণ এবং পুনরায় নির্বাহের ব্যবস্থা ছিল। আগেই বলছি এই জিনিসগুলো একটু বোরিং ইনফরমেশন, বাট কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলে দেই। দেন আসছে 1949 সালে হচ্ছে অ্যাডসাক কম্পিউটার, ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। এই ফুল নামগুলো একটু দেখবা সবগুলা, তো এগুলো তোমার হচ্ছে পরীক্ষার হলে অপশনে, মানে যদি আসে অপশন দেখলেই তোমার মনে পড়বে, এগুলো একদম ঠাটা মুখস্থ করা লাগবে না। সো এইখানে ইম্পর্টেন্ট লাইন যেটা হচ্ছে সেটা এইটা, যে ডাটা সংরক্ষণের জন্য এখানে মার্কারি ডিলে লাইন ব্যবহার করা হয়। এই কম্পিউটারে, অ্যাডসেক কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য মার্কারি ডিলে লাইন ব্যবহার করা হয়। এবং এইটা ছিল প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার, তার মানে এখানে প্রথম প্রোগ্রাম সংরক্ষণ করা হয়। সো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, যে অ্যাডসেক হচ্ছে প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। দেন আসো ইউনিভ্যাক। এইটা তো আরো ইম্পর্টেন্ট, যে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি কম্পিউটার কোনটা। সো এটা অনেক জায়গায় আসে এই কোশ্চেনটা, যে বাণিজ্যিক ভিত্তিতে কোন কম্পিউটারটা তৈরি করা হয়েছিল, কি? ইউনিভ্যাক, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এটাও জন মাউসলি ও পসপার্ট একার্ট, এরা দুইজন মিলে বানিয়েছে কত সালে? 1951 সালে। সো এটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি কম্পিউটার। সো দেখো এখানে একটা জিনিস, তো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে মার্ক ওয়ান, আর বাইনারি ভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এবিসি, আর পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইনিয়াক। এই তিনটা জিনিসের মধ্যে নর্মালি প্যাচ লাগে, তবে এবিসি হবে না, অনেক জায়গায় এবিসি অ্যান্সার করা আছে, এবিসিটা হবে না। তারপরে দেখো জন ভন নিউম্যানের তত্ত্ব ব্যবহার করা হয়েছিল কোনটাতে? অ্যাডভাকে। পূর্ণাঙ্গ সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট অ্যাডসাক, আর বাণিজ্যিক ভিত্তিতে তৈরি যেটা, সেটার নাম ছিল ইউনিভ্যাক। আর এখানে আবিষ্কারের নাম লেখা আছে, এটা কিন্তু মোটামুটি আমি সাল অনুযায়ী সাজিয়ে দিয়েছি, যে প্রথমটা 1930, 39, 45, 46, এটা দেখে নিবা। সো এই টেবিলটা পড়লেই মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে যে কোনটা নাম কি, কোন প্রথম ইলেকট্রনিক কোনটা, পূর্ণাঙ্গ কোনটা। তারপর হচ্ছে, না সালগুলা খুব ইম্পর্টেন্ট না, যে সাল পড়তে হবে সেটা আমি বলে দিব, যে সালগুলা পড়তে হবে, এই সালগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরকম কোশ্চেন আসলে উম এরকম কোশ্চেন আসলে বিসিএস এ আসার কথা না, যে মার্ক ওয়ান কবে আবিষ্কার হয়েছে। সো ওটা দরকার নাই, বাট তোমরা যেটা মনে রাখবা যে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা, বা কোনটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি, এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা পড়বা। এখন আসো জন ভন নিউম্যান। জন ভন নিউম্যানকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। কেন আধুনিক কম্পিউটারের জনক বলা হয়? কারণ হচ্ছে এই যে বাইনারি সংখ্যা যে ব্যবহার করা যাবে, বাইনারি সংখ্যা, এবং কম্পিউটারের ভিতরেই সবকিছু স্টোর করা যাবে, এই ধারণাটা জন ভন নিউম্যান দেন। এই যে ধারণা দিছে, এই ধারণার কারণে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এবং উনি হচ্ছে কম্পিউটার ভাইরাস সম্পর্কেও প্রথম ধারণা দেন, জন ভন নিউম্যান। আরেক বেটা আছে, নাম হচ্ছে অ্যালেন ম্যাথিউস টুরিং। সো কোনো কারণে যদি এরকম হয় যে আধুনিক কম্পিউটারের জনককে জন ভন নিউম্যান দেওয়া নাই অপশনে, বাট অ্যালেন টুরিং আছে, সো সেই ক্ষেত্রে অ্যালেন টুরিং হবে অ্যান্সার। বুঝা গেছে? যেটা বললাম যে জন ভন নিউম্যান সে হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক, বাট কোনো কারণে যদি এরকম হয় যে জন ভন নিউম্যান
অপশনে দেয়া নাই, অ্যালেন ম্যাথিউস টুরিং আছে। সো সেই ক্ষেত্রে অ্যালেন ম্যাথিউস টুরিংটা অ্যান্সার হবে। সো টুরিং পুরস্কার তার নামেই দেওয়া হয়। ওকে, আচ্ছা, এখন আসো এই জিনিসটা, এটা জাস্ট আমি লিখে দিছি, এটা তোমরা একটু পরে নিলে বুঝে ফেলবা, যদি একটু আগে বলে ফেলছি। সেটা হচ্ছে যে চার্লস বেবেজ, সে কিন্তু অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেছিল, বাট সে কিন্তু বানাতে পারে নাই, এই জন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়, আবিষ্কারক বলা হয় না। আবিষ্কার করছে কে? প্রথম আবিষ্কার করছে হচ্ছে হাওয়ার্ড এইচ আইকেন, মার্ক 1। তো এই কারণে কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড এইচ আইকেন, ও হচ্ছে আবিষ্কারক আর ও হচ্ছে জনক। আবার জন ভন নিউম্যান সে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যে যাবে সেই ধারণাটা দিচ্ছে, যে কারণে তাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। বোঝা গেছে জিনিসটা? সো এগুলোর সাথে প্যাচ লাগাই দিও না, হ্যাঁ। আর হচ্ছে অগাস্টা লাভলেসের কথা তো বলাই হয়েছে যে সে হচ্ছে প্রথম প্রোগ্রামার। তো এরপর আসো যে কম্পিউটারের প্রজন্মগুলো আমরা একটু দেখি, যে বিভিন্ন জেনারেশনের যে কম্পিউটার ছিল সেই কম্পিউটারের জেনারেশন গুলা আমরা একটু দেখব, এবং এই জেনারেশন গুলা আসলে ভাগ করা হয়েছিল কখন কোন যন্ত্রটা বা যন্ত্রাংশ কম্পিউটারের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটার ভিত্তিতে। সো প্রথম প্রজন্মের যে কম্পিউটার ছিল সেই কম্পিউটারে ব্যবহার করতে হতো হচ্ছে ভ্যাকুয়াম টিউব, একটু আগেই বলছি। সো ভ্যাকুয়াম টিউবের পরে আসছে ট্রানজিস্টর, দেন আসছে আইসি, দেন আসছে মাইক্রোপ্রসেসর। সো এই চারটা জিনিসের উপর ভাগ করে আমরা আমাদের কম্পিউটারকে বিভিন্ন প্রজন্মে ভাগ করি। তোমরা গিয়ে প্যাচ লাগাবা হচ্ছে এই জায়গায়, যে ট্রানজিস্টর কি 1947 সালে আবিষ্কার হয়েছে নাকি 1948 সালে আবিষ্কার হয়েছে। এই সালটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইখানে যে সালগুলা আছে এই সালগুলা পড়বা, কারণ ট্রানজিস্টর কবে আবিষ্কার হয়, আইসি এবং মাইক্রোপ্রসেসর এই তিনটা কবে আবিষ্কার হয়েছে, এই সালটা ইম্পর্টেন্ট, এইটা পড়বা। সো ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে 1947 সালে। তো পরীক্ষার অপশনে তোমার 147 নাও থাকতে পারে, যদি 147 না থাকে তুমি 148 দিবা, আর যদি 147 থাকে তাহলে তুমি 147ই দিবা। বুঝা গেছে? এবং এইটার আবিষ্কার গুলাও কিন্তু ইম্পর্টেন্ট, যে ট্রানজিস্টর কে আবিষ্কার করে, জন বার্ডিন, উইলিয়াম বি শাকলে আর ওয়াল্টার ব্রাটিন। তারপর আইসি আবিষ্কার করছে হচ্ছে জ্যাক কেলবি, এটা তো আমরা জানি। এবং মাইক্রোপ্রসেসর 1971 সালে ডক্টর টেড হপ সে আবিষ্কার করে। এবং এই যে যন্ত্রগুলা লাইক ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউবের প্রথম কম্পিউটার কোনটা? প্রথম কম্পিউটার ছিল ইনিয়াক। আবার ট্রানজিস্টরের জন্য তোমার হচ্ছে ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার ছিল TX0, আর 0 বা TXO যেটাই হোক। আর হচ্ছে উম প্রথম মিনি কম্পিউটার ছিল হচ্ছে PDB-8। আবার আইসি ব্যবহার করে প্রথম কম্পিউটার ছিল কোনটা? IBM সিস্টেম 360। আর মাইক্রোপ্রসেসর ব্যবহার করে প্রথম কম্পিউটার ছিল অল্টিয়ার 8800। সো এই সামারিগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি ওইভাবেই মেক করেছি। সো তোমরা কিন্তু এই জিনিসগুলা পরে মোটামুটি একটা রিভিশন দিয়ে দিতে পারবা অল্প সময়ের মধ্যে। সো এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের যে জেনারেশন গুলা মূলত ভাগ হয়েছে কিসের দ্বারা? যন্ত্রাংশের দ্বারা। ভ্যাকুয়াম টিউব হচ্ছে ফার্স্ট জেনারেশন, ট্রানজিস্টর সেকেন্ড জেনারেশন, আইসি থার্ড জেনারেশন, মাইক্রোপ্রসেসর ফোর্থ জেনারেশন। তোমরা যখন এই যে তোমাদের মডেল টেস্টের বই বা হচ্ছে কি বলে কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখবা যে এই কোশ্চেন গুলা কিন্তু অনেক আছে। কি কোশ্চেন? যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কোনটা ব্যবহার করা হতো, আইসি কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহার করা হয়, মাইক্রোপ্রসেসর কোন প্রজন্মের পিসিতে প্রথম ব্যবহার করা হয়, মাইক্রোপ্রসেসর দিয়ে বানানো প্রথম কম্পিউটার কোনটা, ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটা, ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার কোনটা, বা এটাও থাকতে পারে ভ্যাকুয়াম টিউব দিয়ে বানানো প্রথম কম্পিউটার কোনটা। সো এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমার সাথে সাথে আরেকবার দেখো, এটা দেখলে অনেক কিছু মাথায় ঢুকে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে ভিজুয়াল কি বলে অবজারভেশন। সো ভ্যাকুয়াম টিউবের হচ্ছে ইনিয়াক, ট্রানজিস্টর TX0, আর মিনি কম্পিউটার ছিল PDB-8। আইসি দিয়ে প্রথম কম্পিউটার ছিল IBM সিস্টেম 360, আর মাইক্রোপ্রসেসর দিয়ে অল্টেয়ার 8800। অনেক জায়গায় এটা অল্টেয়ার যদি এরকম থাকে, অল্টেয়ার 880, এটা আসলে সঠিক অ্যান্সার না, বাট এটা যদি না থাকে তাহলে কি করবে, এটাই দেখাবা। আর যদি থাকে তাহলে কিন্তু 8800 হচ্ছে রাইট অ্যান্সার। আসো, এখন আসো ট্রানজিস্টর। সো ট্রানজিস্টর মানে ইলেকট্রনিক্স এর অনেক বড় একটা আবিষ্কার, তাই না? সো ট্রানজিস্টর এটা 1947 সালে বেল ল্যাবে আবিষ্কার হয়। অনেক জায়গায় এটা 1948 দেয়া। সো তোমার পরীক্ষার অপশনে কোনটা থাকে তুমি সেটা দেখাবা, যদি 47 থাকে 47 দেখাবা, 48 থাকলে 48 দেখাবা, কোনো সমস্যা নাই। সো আবিষ্কার করছে কে কে তো বললাম। আর ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার হচ্ছে TX0, আর প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDB-8। সো এই দেখো এখানে আরেকটা জিনিস, যে ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু হয় কবে থেকে? নর্মালি ট্রানজিস্টরের আবিষ্কার সময় থেকে ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু হয় বলে ধরা হয়।
সো এটা এটা কিন্তু মানে স্লাইডে নাই, বাট কোশ্চেনে ছিল, এই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম যে ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয় ট্রানজিস্টরের আবিষ্কারের সময় থেকে। আচ্ছা, ট্রানজিস্টরের পরে আসে হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, হ্যাঁ, যেটাকে চিপ নামেও পরিচিত। চিপ, এইটা কিন্তু কোশ্চেনে আমি দেখছি যে কোনো একটা জায়গায় এই কোশ্চেনটা ছিল যে চিপ কাকে বলে বা নিচের কোনটি চিপ নামে পরিচিত। সো এটা হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। তো ইন্টিগ্রেটেড সার্কিটে কি করে, ট্রানজিস্টর, ক্যাপাসিটর আর হচ্ছে রেজিস্টার তিনটারে একসাথে জোড়া লাগায় লাগাই দিছে, এটার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। বানাইছে কি দিয়ে? সিলিকন দিয়ে। সিলিকন আবার কি থাকতে পারে? অর্ধপরিবাহী নাকি? সো যে কোনো একটা থাকতে পারে, যে আইসি কি দিয়ে বানানো, সিলিকনও থাকতে পারে, অর্ধপরিবাহী ম্যাটেরিয়ালসও থাকতে পারে। আচ্ছা, এই যে দেখো, তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে কম্পিউটারে আইসি ব্যবহার করা শুরু হয়। সো এটা নর্মালি দুই রকমের, প্রাইমারি মেমোরি চিপ আর হচ্ছে মাইক্রোপ্রসেসর চিপ। এবং বিভিন্ন প্রজন্মের আইসি, এটাও খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দেই, কোন প্রজন্মের কম্পিউটারে কোন ধরনের আইসি ব্যবহার করা হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন তৃতীয় প্রজন্মে দুই ধরনের আইসি ব্যবহার করা হয়, একটা হচ্ছে এসএসআই আর একটা হচ্ছে এমএসআই। এসএসআই মানে হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন, আর এমএসআই মানে হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। তার মানে হচ্ছে একটা আইসির মধ্যে কি পরিমাণ ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টার ইনক্লুড করা হয়েছে, সেই জিনিসটাকে আমরা এখানে স্কেল ইন্টিগ্রেশন দিয়ে বোঝাচ্ছি। সো এসএসআই মানে স্মল স্কেল ইন্টিগ্রেশন। চতুর্থ প্রজন্মে এলএসআই, এলএসআই মানে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন এবং ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই দুই ধরনের আইসি ব্যবহার করা হয়। আর পঞ্চম প্রজন্মের ক্ষেত্রে ইউএলএসআই বা আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। সো অনেক জায়গায় দেখবা তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে শুধু এটার কথা বলছে, ব্যাপারটা আসলে ঠিক না। তৃতীয় প্রজন্মে এলএসএস মানে এসএসআই আর এমএসআই এই দুই ধরনেরই আইসি ব্যবহার করা হয়। সো এই জায়গায় মানে কনফিউজড হয়েও না, হ্যাঁ। তৃতীয় প্রজন্মে দেখবা হচ্ছে এসএসআই এমএসআই দুই ধরনের আইসি ব্যবহার করা হয়েছিল। সো এখন আসলে দেখি আমরা যে বিভিন্ন প্রজন্মের কম্পিউটারগুলোর একটু বৈশিষ্ট্য দেখি। তো প্রথম প্রজন্মের কম্পিউটার একটু আগে দেখলাম 5 টন ওজন ছিল, 51 ফুট লম্বা ছিল, তাই না? মার্ক ওয়ান একটু আগে আমরা যেটা দেখলাম, সো অনেক বড় ছিল এবং হিউজ পরিমাণের বিদ্যুৎ এটা দরকার পড়তো, বা প্রতি ঘন্টায় 150 কিলোওয়াট, চিন্তা করছো? যেহেতু প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগতো, এই জন্য এটার প্রচুর হিট উৎপন্ন হতো, এই জন্য এটার পানি ঢালা লাগতো ঠান্ডা করার জন্য। গতি ছিল কম এবং ফার্স্ট জেনারেশন আমরা জানি, একটু আগেই দেখছি যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো এবং ইনপুট আউটপুটের জন্য পাঞ্চ কার্ড ও ম্যাগনেটিক ট্যাব ইউজ করা হতো। And এই পাঞ্চ কার্ডের সাথে একটা শব্দ তোমরা কোশ্চেনের মধ্যে হয়তো পাবা, সেটা নাম হচ্ছে বেস প্রসেসিং। কোশ্চেন থাকে যে বেস প্রসেসিং কোন প্রজন্মের কম্পিউটার করা হতো বা করতো। সো বেস প্রসেসিং হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার বেস প্রসেসিং করতো। বেস প্রসেসিং জিনিসটা আসলে কি? ধরো আহ দিগন্তের বাসায় ধরো যে বন্ধু বান্ধব আসবে, সো ও চিন্তা করলো যে আমি সবার জন্য বিস্কুট বানাবো। সো একটা হচ্ছে যে ও একটা একটা করে বিস্কুট বানাইতে পারে, আরেকটা হচ্ছে সে অনেক আটা টাটা রেডি রেডি করে ও একটা ট্রের মধ্যে সবগুলা নিয়ে একসাথে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিল। সো এই যে একসাথে সবগুলা বিস্কিট একসাথে হয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে কাইন্ডস অফ ব্যাচ প্রসেসিং। তার মানে অনেকগুলা কাজ তারা একসাথে করতো, এইটাকে আমরা বেস প্রসেসিং বলি। কারণ পাঁচ কার্ড যে ইউজ করতো, অনেকগুলো পাঁচ কার্ড ইউজ করতে হতো, তখন টোটাল কাজটা একসাথে হতো, এটাকে আমরা বলি বেস প্রসেসিং। সো এই বেস প্রসেসিং কোন জায়গায় হতো? প্রথম প্রজন্মের কম্পিউটারে। এবং প্রথম প্রজন্মের কম্পিউটারে ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে এই যে শূন্য, এক, শূন্য মানে বাইনারি যে ডিজিট গুলা, এগুলার নামই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার শুধুমাত্র জিরো ওয়ান জিরো ওয়ান এগুলাই বোঝে, এই জিরো আর ওয়ান ছাড়া ও কিছুই বোঝে না। আমরা এখন যে ভাষায় প্রোগ্রামিং করি বা লিখি, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে উচ্চতর ভাষা, মানে আমরা আমাদের ন্যাচারাল ভাষার মতোই প্রোগ্রামিং করতে পারি। বাট ফার্স্ট জেনারেশনের জন্য, ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে ডিরেক্টলি এই জিরো ওয়ান দিয়েই আমাদের প্রোগ্রামিং লিখতে হতো। সো এটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পরে আমরা আরো দেখবো। সো এই হচ্ছে প্রথম প্রজন্ম। এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, কোনটা কোন জেনারেশনের কম্পিউটার এটা অবশ্যই মনে রাখতে হবে, এখানে কোনো মাপ নাই। যে প্রথম প্রজন্মের কম্পিউটার কোনগুলো ছিল: মার্ক ওয়ান, ইউনিভাক, ইনিয়াক, আইবিএম 650, তারপর হচ্ছে আইবিএম 704। এটা মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য হলুদ করে দিয়েছি। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে প্রত্যেকটা জেনারেশনের জন্যই, কোন কম্পিউটার কোন জেনারেশনের ছিল। এখন আসলে সেকেন্ড জেনারেশন কি হলো, ফার্স্ট জেনারেশন থেকে আরেকটু উন্নত হলো। সো এখানে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু হলো। সো যেহেতু ভ্যাকুয়াম বাল্ব এই জিনিসগুলো এমনিই বড়, এটা এর পরবর্তীতে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর ছোট ছোট, সো কম্পিউটারের আকারটা ছোট হয়ে গেল। মেইন ফ্রেম কম্পিউটার আসলো, এটার মধ্যে টেলিফোন লাইনের মাধ্যমে ডাটাটা পাঠানো হতো।
সো আর এখানে হচ্ছে তোমার নিম্ন স্তরের ভাষা, মানে নিম্ন স্তর বলতে মেশিন ল্যাঙ্গুয়েজের পরের ধাপে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেমন তোমার কোবল বা ফোরট্রান এই ধরনের ল্যাঙ্গুয়েজ এই সেকেন্ড জেনারেশনের পিসিতে ইউজ করা হয়। সো অ্যাসেম্বলি ভাষা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ না, মানে এটা কিন্তু মেশিনের ভাষা না। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তুমি যদি কথা বলো তো তোমার মেশিন কিন্তু এটা বুঝবে না। এই জন্য এখানে কি করা হয়, একটা কনভার্টার ইউজ করা হয়, যে কনভার্টারটা এই অ্যাসেম্বলি ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরিত করবে। লাইক এখানে যদি তোমার হচ্ছে কক্সবাজার বা ওই এলাকার কেউ থাকো, তারা যদি মোটামুটি মাসাল্লাহ তাদের এলাকার ভাষায় কথা বলে, সো দেখবা যে আমরা আলহামদুলিল্লাহ কোনো কিছুই বুঝবো না, তাই না? তো সিমিলারলি মেশিনের ল্যাঙ্গুয়েজ মানে মেশিনের যে ল্যাঙ্গুয়েজ 01 কম, মেশিন এটা ছাড়া কিছু বোঝে না। সো তুমি যখন অন্য কোনো ভাষায় কথা বলবা তাহলে কনভার্ট করে বুঝিয়ে দিতে হবে। সেই জন্য আমরা কিছু কনভার্টার ইউজ করি, এটা যখন আমরা প্রোগ্রামিং পড়বো তখন আমরা দেখবো। সো দেখো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার গুলো কি ছিল, আইবিএম 1400, 1401, 1600, 1620। তারপর হচ্ছে এনসিআর 300, এইটা একটু মনে রাখবা। G200, হানিওয়েল 200, এগুলো মনে রাখবা। এটা তো মনে রাখবাই 1620। কেন মনে রাখবা একটু পরেই দেখাচ্ছি। এরপর আসো তৃতীয় প্রজন্ম, তার মানে আরেকটু অ্যাডভান্স। এই জায়গায় কি হলো, আইসি ব্যবহার করা শুরু হলো। দেখো তৃতীয় প্রজন্মে দুই ধরনের আইসি, একটু আগে আমরা দেখছি যে এসএসআই এবং এমএসআই, স্মল স্কেল ইন্টিগ্রেশন এবং মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, এই দুই ধরনের আইসি ব্যবহার করা হতো। এবং ওই যে সেমিকন্ডাক্টর মেমোরি মানে হচ্ছে সিলিকন দিয়ে যেগুলো বানানো। সো এই আস্তে আস্তে কম্পিউটারের গতিও বাড়া শুরু করছে। আমরা বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে আসা শুরু করলাম, যেগুলো আমাদের কাজকর্মে সহজ হয়, লাইক কিবোর্ড, মাউস, মনিটর। এই জিনিসগুলো আসা শুরু করলো, লাইন প্রিন্টার চলে আসলো, প্রিন্টার দিয়ে আউটপুট ডিভাইস হিসেবে আমরা প্রিন্ট করতে পারবো। এই তৃতীয় প্রজন্মে উচ্চতর ভাষা, মানে প্রোগ্রামিং এর কিছু উচ্চতর ভাষা, এই ভাষাগুলো ব্যবহার করা শুরু হলো। যখন এটা কম্পিউটার প্রোগ্রামিং পড়বা দেন এই ভাষার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং বিভিন্ন ধরনের মেমোরির প্রচলন হয়, যেমন হার্ড ড্রাইভ, তারপর হচ্ছে ফ্লপি ডিস্ক। এই জিনিসগুলা কবে থেকে ব্যবহার করা শুরু হয়েছে এই জিনিসটা কিন্তু মনে রাখবা, এটা হচ্ছে থার্ড জেনারেশন থেকে ব্যবহার করা শুরু হয়েছে, তৃতীয় প্রজন্ম থেকে। সো এই যে দেখো এই কোশ্চেনটা অনেক জায়গায় আছে যে কম্পিউটারের তৃতীয় প্রজন্মে কোন ধরনের আইসি ব্যবহার করা হয়, অনেক জায়গায় আছে এটা, এসএসআই, এমএসআই। সো এটা একটু খেয়াল রাখবা। তৃতীয় প্রজন্মের কম্পিউটার গুলো কি কি, আইবিএম 360, 370, পিডিবি 8, পিডিবি 2, G600। সো এগুলা এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলা যে তৃতীয় প্রজন্মের কম্পিউটার এটাও ইম্পর্টেন্ট, IBM 360। সো এগুলা মনে রাখতে হবে, এগুলার ব্যাপারে কোনো মাপ নাই, এগুলা অবশ্যই পড়বা। এরপর আসছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার, থার্ড জেন। তো চতুর্থ প্রজন্মে কি হলো, মাইক্রো প্রসেসর ব্যবহার করা শুরু হলো, যে মাইক্রো প্রসেসর এখন তুমি ইউজ করো বিভিন্ন নামে। তো এই মাইক্রো প্রসেসর শুরু হয় চতুর্থ প্রজন্মে, এবং এখানে লার্জ স্কেল ইন্টিগ্রেশন এবং ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের ব্যবহার শুরু হয়। ডেটা ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এখন তো তুমি চাইলে হচ্ছে টেরাবাইট হিসেবেও তুমি এখন হার্ড ড্রাইভ কিনতে পারো, টেরাবাইট, তাই না, এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের সফটওয়্যার, তারপর প্যাকেজ প্রোগ্রাম, এগুলো চলে আসে। বিভিন্ন ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম আমরা যেগুলো ইউজ করি, অতি উচ্চ স্তরের ভাষা ব্যবহার করা শুরু হয়। এবং ইনপুট আউটপুট হিসেবে বিভিন্ন ধরনের যন্ত্র, লাইক আমি এখন হচ্ছে একটা গ্রাফিক্স ট্যাব ইউজ করতেছি, তাই না, তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো এই ধরনের বিভিন্ন ইনপুট আউটপুট শুরু হয়। এবং এই চতুর্থ প্রজন্মের বিশেষ আবিষ্কার হচ্ছে ডব্লিউ এইচটিএমএল, আইপড, এগুলো হচ্ছে বিশেষ আবিষ্কার। এইটা একটু দেখবা, কারণ এইটা অনেক সময় থাকে যে ডব্লিউ বা এইচটিএমএল, আইপড, এগুলা কোন প্রজন্মের বিশেষ আবিষ্কার। দেখো এটা তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে আমি এখানে তুলে দিচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপর ডিভিডি, আইপড, এগুলো কোন কম্পিউটারে কোন জেনারেশনে উদ্ভব হয়, এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের মধ্যে। ওকে, সো এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটারের এক্সাম্পল। সো এইটা ইম্পর্টেন্ট, TRS-40 সবগুলোই কিন্তু পড়বা, আবার বাদ দিও না, যেটা দাগ দিয়ে দিছি ম্যাকিনটশ, এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার। নেক্সট হচ্ছে পঞ্চম প্রজন্ম বা ফিউচার কম্পিউটার, মানে ফিউচার প্রজন্ম যেটা। সো এগুলার মধ্যে কি থাকবে, এগুলা কিন্তু অলরেডি ডেভেলপ করা শুরু হয়েছে, এমন না যে ডেভেলপ হয় নাই, ডেভেলপ কিন্তু হচ্ছে। যেমন এআই, তাই না, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলা শুরু হয়েছে। তো বিভিন্ন আপডেটেড ডিভাইস, এবং এই কম্পিউটার গুলাতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। এবং এই জায়গাতে যে আইসিটা ব্যবহার করা হচ্ছে সেটার নাম হচ্ছে ভেরি আলট্রা লার্জ, মানে কি আলট্রা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। সো এটা হচ্ছে পঞ্চম প্রজন্ম, বা এটাকে আমরা ফিউচার জেনারেশনও বলি। এগুলো কিন্তু অলরেডি কাজ চলছে এরকম না। নেক্সট আরেকটা কম্পিউটার আসবে, সেটার নাম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার।
এটা কোনো একটা লেকচারের মধ্যে আছে, আমি তোমাদের সাথে ডিসকাস করব। আমরা এখন যেরকম বাইনারি 0 এবং 1 দিয়ে আমাদের কম্পিউটার কাজ করে, কোয়ান্টাম কম্পিউটার আমাদের এই রেগুলার বা সুপার কম্পিউটারের চাইতেও, এরা যে বছরের পর বছরে যে ক্যালকুলেশন করবে, কোয়ান্টাম কম্পিউটার এটা কয়েক সেকেন্ডে করে দিবে। হ্যাঁ, কোয়ান্টাম কম্পিউটার যদি আসে, তাহলে দেখবা যে পৃথিবীর যত পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড গুলো সব ব্রেক করে ফেলবে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে ব্রেক হয়ে যাবে। সো কোয়ান্টাম কম্পিউটার এই 0 এবং 1 এর পরিবর্তে এটা ওয়েভ দিয়ে কাজ করবে, এটা বলবো যে যে লেকচারে আসবে, ওই লেকচারে আমরা আলোচনা করব। আচ্ছা, তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত কম্পিউটারের প্রজন্মগুলো দেখলাম। এখন আসো কম্পিউটারের প্রকারভেদ গুলো আমরা একটু দেখি। আচ্ছা, এই পার্টটা কিন্তু আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ এই পার্টটাতে আসলে তেমন কিছু বোঝানোর কিছু নাই, এগুলা জাস্ট কাইন্ডস অফ রিডিং করতে হচ্ছে। আচ্ছা, কম্পিউটারের প্রকারভেদ তিন রকমের, একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটা ডিজিটাল কম্পিউটার, একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটারটা কি জিনিস? অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল দেখলে তুমি বুঝবা যে অ্যানালগ কি জিনিস। যেমন ভর মাপার যন্ত্র, থার্মোমিটার, ভোল্টেজ মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, বা তোমার গাড়ি বা হচ্ছে উড়োজাহাজে গতি নির্ণয়ের জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়, এগুলোকে আমরা অ্যানালগ কম্পিউটার বলি। সো অ্যানালগ কম্পিউটার, অ্যানালগ শব্দটা আছে অ্যানালোগোস শব্দ থেকে। অ্যানালোগোস মানে হচ্ছে কোনো কিছুর সাথে মিল বা হচ্ছে তুলনা করা, সাদৃশ্য, এই জিনিস বোঝায়। ধরো তুমি টেম্পারেচার মাপার জন্য কি ইউজ করো? থার্মোমিটার ইউজ করো। সো তোমার শরীরে যত টেম্পারেচার, তোমার থার্মোমিটার যা সেটা শো করবে। সো এটা কাইন্ডস অফ সিমিলার, এই জন্য এটার নাম হচ্ছে অ্যানালগ কম্পিউটার। এবং অ্যানালগ কম্পিউটারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, অ্যানালগ কম্পিউটার যে কাজের জন্য বানানো হয় ও শুধু ওই কাজই করতে পারে। সো এই জিনিসটা মনে রাখবা, অ্যানালগ কম্পিউটার শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। যারা টেম্পারেচার মাপার জন্য বানাইছে, ও টেম্পারেচার মাপবে, পরে দিয়ে তুমি গতি মাপতে পারবে না। যদি থার্মোমিটার নিয়ে হাজার রিকোয়েস্ট করো, ও তোমার গতি দেখাতে পারবে না। সো অ্যানালগ কম্পিউটার নর্মালি একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এবং এটার ফলাফল গুলা গ্রাফ, মিটার বা কাটার মাধ্যমে আমরা দেখতে পারি। সেই হচ্ছে অ্যানালগ কম্পিউটার। এটা বলো, অ্যানালগ কম্পিউটার কোনটা? কি রে ভাই, যা জিজ্ঞেস করি খালি এবিসি বলে, ঘটনা কি? হইছে কাজ, অ্যাবাকাস। এই বেটা, অ্যাবাকাস কি কম অ্যানালগ কম্পিউটার ছিল নাকি? প্রথম গণনা যন্ত্র এটা তো, আল্লাহ রে। প্রথম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটা হচ্ছে প্রথম অ্যানালগ কম্পিউটার। আচ্ছা, আচ্ছা, এখন আসো ডিজিটাল কম্পিউটার। সো ডিজিটাল কম্পিউটার কোনটা? যেটা বাইনারি ভিত্তিক, মানে বাইনারি সংখ্যা, যেটা 0 এবং 1। সো এই কি বলে, 0 এবং 1 বা বাইনারি ভিত্তিতে কাজ করে, সেটার নাম হচ্ছে ডিজিটাল কম্পিউটার। সো ডিজিটাল কম্পিউটার সূক্ষ্মতা অনেক বেশি, সে সবকিছু প্রসেস ভালো করে করতে পারে। ডিজিটালি তোমাকে খুব সূক্ষ্ম জিনিস সে সাপ্লাই দিবে, এটাই স্বাভাবিক। কাটা বা গ্রাফের সাহায্যে তো অ্যাকুরেট জিনিসটা খুব বেশি পাওয়া যায় না। এবং প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে মার্ক 1। এই দুইটা জিনিস মনে রাখবা, প্রথম অ্যানালগ কম্পিউটার হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, আর প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে মার্ক 1। সো ঘড়ি সহ, ডিজিটাল ঘড়ি যেগুলা, এগুলা সহ যত ধরনের পার্সোনাল কম্পিউটার আছে, এই সব কিছুই হচ্ছে ডিজিটাল কম্পিউটার। মনে রাখবা, প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে মার্ক 1। আচ্ছা, এরপর আসো হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার কি? যেটা অ্যানালগ আর হচ্ছে ডিজিটাল, এই দুইটা মিক্স করে যে কম্পিউটারটা মেক করা হয়েছে, তার নাম হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটারে ইনপুট হয় অ্যানালগ আর আউটপুট হয় ডিজিটাল। আচ্ছা, এই ধরনের কোশ্চেন থাকতে পারে যে হাইব্রিড কম্পিউটারে ডেটা সংগ্রহ বা গ্রহণ করে কোন প্রক্রিয়ায়, আর গণনা করে কোন প্রক্রিয়ায়। তার মানে ইনপুট হচ্ছে অ্যানালগ, আর তোমাকে সাপ্লাই দিবে বা আউটপুট দিবে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। একটা এক্সাম্পল দেই। কিসের এক্সাম্পল দিব? মনে করো হচ্ছে, উম ধরো ট্রাফিক ট্রাফিক সিগন্যাল, যেটা আমাদের দেশে ট্রাফিক সিগন্যাল গুলো তো ওয়েল কম্পিউটারাইজ না। বাট ডেভেলপ কান্ট্রিতে তুমি যদি যাও, যেখানে অটোমেটিক্যালি কম্পিউটারের সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল অটোমেটিক্যালি তোমার হচ্ছে মেজার করে, সে হচ্ছে কোন দিকে কতক্ষণ লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি জ্বালায় রাখতে হবে, এই জিনিসটা সে হচ্ছে অটোমেটিক্যালি মনিটর করে। তো এটা কিভাবে হয়? ধরো ও হচ্ছে উম অনেক সময় যেটা করে, রাস্তার নিচে প্রেসারাইজ কিছু ডিভাইস দেওয়া থাকে, যেটা চাকার প্রেসারের উপরে, মানে প্রেসার আছে কতটুকু বা প্রেসার পাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে সে ডাটা নেয় কি পরিমাণ গাড়ি বা গাড়ির ভলিউম কি পরিমাণ আছে। সো এই ডাটাটা সে অ্যানালগই নিল, নেওয়ার পর সেটা এটা ডিজিটালি সে প্রসেস করে, করার পরে সে কি করে, সে সেট করে যে হ্যাঁ, অমুক রাস্তায় গাড়ির পরিমাণ বেশি, সো এই রাস্তায় আমি সবুজ বাতিটা বেশিক্ষণ ধরে জ্বালিয়ে রাখবো। এইটা হচ্ছে হাইব্রিড কম্পিউটারের একটা এক্সাম্পল। সো এরকম আরো অনেক আছে। আইসিইউ তে যেরকম অনেক ডাটা হচ্ছে অ্যানালগ নেওয়া হয়, দেন কম্পিউটার প্রসেস করে সে ফাইনালি একটা ডিজিটাল আউটপুট দেয়। সো এটা মনে রাখবা, ওই যে ও বলছে ডিজিটাল বিপি মাপার মেশিন, হ্যাঁ, এটা একটা হাইব্রিড কম্পিউটার।
সো এগুলা দ্রুত কাজ করতে পারে। তবে হাইব্রিড কম্পিউটার মেইনলি বিভিন্ন গবেষণা বা হচ্ছে তোমার নভোযান এই জিনিসগুলাতে ইউজ করা হয়, এগুলোর দাম অনেক বেশি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে কাজের ভিত্তিতে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করলাম, কাজের ভিত্তিতে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। এখন আসো ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদের মধ্যে আমরা একটু যাই। ডিজিটাল কম্পিউটার নরমালি চার রকমের, একটা হচ্ছে সুপার কম্পিউটার, একটা মেইন ফ্রেম, একটা মিনি আর একটা মাইক্রো। সো উপর থেকে নিচে হচ্ছে কাজের গতির হিসাবে সিরিয়াল করা। তো প্রথমে আসো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে নাম শুনে বোঝা যায় সুপার না। সো সুপার কম্পিউটার গুলো আমরা নর্মালি যে কম্পিউটার ইউজ করি, সুপার কম্পিউটার কিন্তু আসলে এরকম না। আমাদের মতো একটা মনিটর, একটা সিপিইউ, ব্যাপারটা এরকম না আসলে। সুপার কম্পিউটারের মধ্যে লাখ লাখ প্রসেসর থাকে। প্রসেসর, এই যে তোমার কম্পিউটার যেরকম একটা প্রসেসর আছে, এরকম সুপার কম্পিউটারের মধ্যে এই যে হাজার হাজার লাখ লাখ প্রসেসর থাকে। সো এইটা দিয়ে কি হয়, অনেকগুলা টার্মিনাল থাকে, টার্মিনাল অনেকেই এই কম্পিউটার একসাথে ইউজ করতে পারে। হ্যাঁ, সো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখিও যে সুপার কম্পিউটারের সিপিইউ 100 মিলিয়ন আইপিএস। আইপিএস মানে হচ্ছে ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে সে কতগুলো ইনস্ট্রাকশন প্রসেস করতে পারে। এটা হচ্ছে তার গতির হিসাব, যে সিপিইউ 100 মিলিয়ন আইপিএস গতিতে সে হিসাব করতে পারে। সো সুপার কম্পিউটার গুলা, সুপার কম্পিউটার কিন্তু কাইন্ডস অফ একটা হচ্ছে অস্ত্র। অস্ত্র বুঝো তো, একটা ওয়েপন। এই জন্য সুপার কম্পিউটার সম্পর্কে অ্যাকুরেট কোনো তথ্য কোনো দেশই এটা লিক করে না। তার কাছে হয়তো সুপার কম্পিউটার অনেক কিছু আছে, কিন্তু সেটা তারা বলবে না, কারণ এটা কাইন্ডস অফ ওয়েপন, এটা দিয়ে সবকিছুই গবেষণা করে বা হচ্ছে ডিজাইন করে। এই জন্য এই সুপার কম্পিউটার সম্পর্কে সবকিছু কিন্তু মানে এরা হচ্ছে তথ্যগুলা লিক হয় না। তবে এখন পর্যন্ত যেটা জানা যায়, সবচাইতে দ্রুততম সুপার কম্পিউটার বর্তমানে হচ্ছে আমেরিকার ফ্রন্টিয়ার। এটা একটু মনে রাখবা। সেকেন্ড যেটা মনে রাখবা, যে পৃথিবীর প্রথম সুপার কম্পিউটারের নাম ছিল সিডিসি 6600, এটাই মনে রাখতে হবে। হ্যাঁ, আর সুপার কম্পিউটার আবিষ্কার কে করেন, এই সামুরাই ক্রে। তার অবদান সবচেয়ে বেশি, সো তারই আবিষ্কারক ধরা হয়। সো এটাও একটু মনে রাখবা, এই তিনটা জিনিস। এখন আসো আমাকে বলো, বাংলাদেশে একটা সুপার কম্পিউটার আছে। সো বাংলাদেশের সুপার কম্পিউটারের নাম কি? তাহলে এখান থেকে কি কি পড়বা বললাম, একটা পড়বা হচ্ছে দ্রুততম সুপার কম্পিউটার বর্তমানে। সো সেটার নাম হচ্ছে ফ্রন্টিয়ার। প্রথম সুপার কম্পিউটারের নাম ছিল সিডিসি 6600। এটা কিন্তু আসবে পরীক্ষায়, কিন্তু এগুলো আসে কোশ্চেন। হ্যাঁ, আর হচ্ছে সুপার কম্পিউটারের আবিষ্কারক কে বা কার অবদান বেশি? সারমোর কে নামের এক ব্যক্তি। সো বাংলাদেশে একটা মাত্র কম্পিউটার আছে সুপার কম্পিউটার, এবং প্রথম, যার নাম হচ্ছে আইবিএম RS 600। এটা হচ্ছে বাংলাদেশের সুপার কম্পিউটার। সো এটা মনে রাখতে হবে, ঠিক আছে? বাংলাদেশের সুপার কম্পিউটার আইবিএম RS 600। তাহলে প্রথমটার নাম কি? সিডিসি 6600। আর বাংলাদেশেরটার নাম হচ্ছে IBM RS 6000। ওকে, বা এটারে IBM RSও বলা হয়। তো এটা গেল সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার যদি একটু ছোট কম্পিউটার যেটা, সেটার নাম হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। তো মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম শেয়ারিং পদ্ধতি। টাইম শেয়ারিং পদ্ধতি মানে হচ্ছে একই সাথে অনেকজন মানুষ এই কম্পিউটারে কাজ করতে পারে। এখন আমি যখন প্রথম এই জিনিসটা জানছি, আমি চিন্তা করছি কি রে, একটা কম্পিউটারের মধ্যে অনেকজন মানুষ কিভাবে কাজ করবে? এটা এটা কোশ্চেন না, যে একটা কম্পিউটারে আমি কাজ করতেছি, ফাইন। তো এটাতে আরো আরো অনেকগুলো মানুষ কিভাবে কাজ করে? সো আসলে কিভাবে কাজ করে, এটা আসলে কাইন্ডস অফ সিপিইউটা একটা সেন্ট্রালি থাকে, বা সিপিইউ ছাড়াও প্রসেসর গুলো একসাথে থাকে। ওইখান থেকে অনেকগুলো টার্মিনাল থাকে, সেই টার্মিনাল গুলা দিয়ে অনেকজন মানুষ একসাথে বসে কাজ করে। তো সিপিইউ যেটা করে, এই টাইম শেয়ারিং পদ্ধতিতে এসে তার যে রিসোর্স, তার যে পাওয়ার, সেগুলোকে বিভিন্ন স্লাইসে ভাগ করে, ছোট ছোট ভাগ করে। ধরো তোমার একটু দিল, তোমার একটু দিল, কাইন্ডস অফ পিৎজার মতো। হ্যাঁ, পিৎজার মতো সে ভাগ করে তার যে নিজের যে ক্ষমতা, সে সেটা বিভিন্ন জায়গায় ভাগ করে দেয়। সো তখন অনেকে মিলে এই কম্পিউটারটা ইউজ করে। এটাকে আমরা বলি টাইম শেয়ারিং পদ্ধতি। সো বাংলাদেশে প্রথম যে কম্পিউটারটা স্থাপন করা হয়, তা সেটা একটা মেইন ফ্রেম কম্পিউটার ছিল, যে কম্পিউটারের নাম ছিল IBM 1620। এতক্ষণ পর্যন্ত ধুমায়া তোমরা যে নামটা লিখছো, সেটা হচ্ছে একটা মেইন ফ্রেম কম্পিউটার, এবং বাংলাদেশে এই কম্পিউটারটাই সর্বপ্রথম আসে। কি নাম? IBM 1620। এটা মনে রাখবা, বাংলাদেশের প্রথম যে মেইন ফ্রেম কম্পিউটারটা আনা হয়, তার নাম হচ্ছে IBM 1620, মনে রাখতে হবে। সো মেইন ফ্রেম কম্পিউটারে কি অনেক মানুষ একসাথে কাজ করতে পারে, এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। ওকে, আর মিনি কম্পিউটার মেইন ফ্রেমের চেয়ে আরেকটু ছোট। মিনি আর মেইন দুইটার কাজ কাজ কারবার একই রকম, এই দুইটার মধ্যে কাজ কারবারে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে মেইনের চেয়ে মিনি একটু ছোট, এই হচ্ছে তার মানে
লিমিটেশন, বাকি তার সব কাজ সেম। এই মিনি কম্পিউটারের একটা নাম হচ্ছে মধ্যম সারির কম্পিউটার, এইটা কোশ্চেনে আসে, হ্যাঁ মানে আগেই বলছি বিসিএস ছাড়াও অন্য চাকরির কোশ্চেনে এই এই কোশ্চেনটা থাকে, যে মধ্যম সারির কম্পিউটার বলতে কোনটাকে বোঝানো হয়। সো মধ্যম সারির কম্পিউটার বলতে বোঝানো হয়েছে মিনি কম্পিউটারকে। আর মিনি কম্পিউটারের জনক হচ্ছে কেনেথ এইচ ওলসেন, সে হচ্ছে মিনি কম্পিউটারের জনক, এটা মনে রাখবা। এটা সেম, বাকি সবকিছুর মতো সেম। আর এগুলো তো আমরা পড়ে আসছি। প্রথম মিনি কম্পিউটার ছিল আহ পিডিবি 1, আর ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার নাম হচ্ছে পিডিবি 8। ওকে, এখন আসো কোশ্চেন, তোমার তো কোশ্চেন এটা আসবে না, পরীক্ষায় কোশ্চেন আসবে হচ্ছে এইটা, পিডিবির ফুল ফর্ম কি বলো? পিডিবির ফুল ফর্ম, ওকে, প্রোগ্রাম ডাটা প্রসেসর। ফাইন। সো এটাও একটু জানা থাকলো আমাদের, পিডিবির ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামড ডাটা প্রসেসর। এটা দেন আসো মাইক্রো কম্পিউটার, তুমি আমি আমরা যে কম্পিউটারটা ইউজ করি এইটা হচ্ছে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার, ছোট। হ্যাঁ, সো প্রথম মাইক্রো কম্পিউটার ছিল অল্টেয়ার 8800। তো আগেই বলছিলাম যে অনেক জায়গায় 8800 না থেকে 880 থাকে, 880টা আসলে ভুল। তারপরে অপশন যদি না থাকে তুমি কি করবা, 880ই দিবা। সো এটা কবে, 1975 সালে হেনরি এডওয়ার্ড রবার্ট, সে এই মাইক্রো কম্পিউটার আবিষ্কার করে, যেখানে মাইক্রো প্রসেসর ইউজ করা হয়। যেহেতু মাইক্রো প্রসেসর ইউজ করা হয়, যে কারণে কম্পিউটার সাইজ ছোট হয়ে গেছে, এই জন্য আমরা ব্যক্তিগত কাজে, ব্যবসায়িক কাজে বা হচ্ছে বিভিন্ন এন্টারটেইনের কাজে এই মাইক্রো কম্পিউটারটা ইউজ করতে পারি। এখন এই জায়গাতে তোমাদের অনেক সময় একটা কনফিউশন হয়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? সো পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আর পার্সোনাল কম্পিউটার সেম জিনিস। সো মাইক্রো কম্পিউটার, মাইক্রো প্রসেসর, এগুলো নিয়ে তোমাদের একটা প্যাচ লাগে। কোনটা আমি একটু বলি, প্রথম মাইক্রো প্রসেসর কোনটা, কম্পিউটারে কোন মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়েছিল, এবং মাইক্রো প্রসেসর দিয়ে প্রথম কোন মাইক্রো কম্পিউটার বানানো হয়। সো এই যে এই কোশ্চেন গুলা, এগুলা কাইন্ডস অফ সিমিলার কোশ্চেন, এবং প্যাচ লাগে, এগুলা মানে ক্লিয়ার করে দিব তোমাদের। ওকে, সো এখন দেখো এখানে হচ্ছে মাইক্রো কম্পিউটারের প্রকারভেদ। তাহলে এতক্ষণ ছিলাম কম্পিউটারের প্রকারভেদে, কয় প্রকার ছিল, 4 প্রকার: সুপার, মাইক্রো, মিনি, আর কি, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মিনি, আর হচ্ছে মাইক্রো। মাইক্রো কম্পিউটারে আবার বেশ কিছু প্রকারভেদ আছে, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, তারপর হচ্ছে ট্যাব, যেটা আমরা ট্যাব বলি, বা হচ্ছে পামটপ বা পিডিএ, এগুলা হচ্ছে মাইক্রো কম্পিউটারের প্রকারভেদ। সো ডেস্কটপ মানে যেটা ডেস্কের উপর রেখে চালাতে হয়, সেটার নাম হচ্ছে ডেস্কটপ। বেশি ওজন, এটা নিয়ে ঘোরাঘুরি করা যায় না, কারেন্ট গেলে ফট করে চলে যায়। যেমন আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি ডেস্কটপে, পাশে ল্যাপটপ একটা ব্যাকআপ হিসেবে রেডি করে রাখছি, যে যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায়, ডিরেক্ট যাতে এখান থেকে ক্লাস শুরু করতে পারি। সো ডেস্কটপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি এখানে পার্টস গুলা আপগ্রেড করতে পারবা। তোমার হয়তো 8 জিবি র্যাম আছে, তুমি আরেকটা 8 জিবি র্যাম লাগাই ফেলতে পারবা। সো এটা আপগ্রেড করা যায়। প্রথম ডেস্কটপ কম্পিউটার ছিল ওই যে প্রথম যে মাইক্রো কম্পিউটার, যেটা অল্টেয়ার 8800, 1975, এইটা। আরে ক্লাস শেষ হয়ে যাবে একটু পরে। দেন হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ তো আমরা চিনি। সো এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে প্রথম ল্যাপটপ ছিল এপসন HX20, যেটার আরেকটা HC20 নামেও পরিচিত। এই লাইনগুলা খুব ভালো করে পড়বা। বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম হচ্ছে ডুয়েল। বাংলাদেশের তৈরি প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম হচ্ছে তালপাতা। সোলার চালিত কিন্তু, হ্যাঁ এটা মনে রাখো, সোলার চালিত প্রথম ল্যাপটপের নাম হচ্ছে তালপাতা। এবং প্রস্তুতকারক হচ্ছে ডাটা সফট সিস্টেম লিমিটেড, এটা হচ্ছে প্রস্তুতকারক। এবং এটা প্রস্তুত করা হয় কোথায়, বঙ্গবন্ধু হাইটেক পার্কে। এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা পড়ে ফেলতে হবে। বিশ্বের প্রথম ল্যাপটপ বানাইছে যে কোম্পানি, তার নাম হচ্ছে ইপসন। বাংলাদেশে তৈরি প্রথম হচ্ছে ডুয়েল। সোলার চালিত প্রথম হচ্ছে তালপাতা, বানাইছে কোন প্রতিষ্ঠান, ডাটা সফট সিস্টেম লিমিটেড, এবং প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধু হাইটেক পার্কে। ওকে, দেন হচ্ছে পামটপ। পামটপ হচ্ছে হাতের তালুতে নিয়ে যে কম্পিউটার চালানো যায়, সেটার নাম হচ্ছে পিডিএ বা পামটপ। এটার আরেকটা নাম হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। প্রথম পামটপ বানিয়েছে হচ্ছে আইবিএম 1989 সালে, যেটার নাম ছিল আটারি পোর্টফোলিও। পিডিএ ছোট, হাতের মধ্যে নিয়ে চালানো যায়। ওকে, ট্যাবলেট তো তোমরা চিনোই, মোবাইলের মতো, যেটা মোবাইল কম্পিউটার। সো এখানে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা ট্যাবলেট বা ট্যাব চালাতে পারি। সো এখানে হাতে টাচ বা হচ্ছে তোমার পেন দিয়ে আমরা আঁকাআঁকি করতে পারি। তো এই যে এখন আসছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হ্যাঁ, না পিডিএ এখন খুব একটা ইউজ টিউজ হয় না। আচ্ছা, এখন আসো এমবেডেড কম্পিউটারটা আমরা দেখি। ফার্স্ট চ্যাপ্টারটা খুব এত সময় লাগে কেন বুঝতেছি না শেষ হতে। আচ্ছা, এমবেডেড কম্পিউটার কি? এমবেডেড কম্পিউটার হচ্ছে একটা কম্পিউটারে একটা যন্ত্র, সেটার নাম হচ্ছে এমবেডেড কম্পিউটার। এমবেডেড মানে তো বুঝো যে ইন্টিগ্রেটেড কোনো একটা জিনিস।
সো তোমার কম্পিউটারের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো এক একটা এমবেডেড কম্পিউটার। তোমার ধরো কি আছে, মাদারবোর্ড আছে, তাই না? মাদারবোর্ড কিন্তু একটা এমবেডেড কম্পিউটার। বা তোমার রুমে যদি এসি থাকে, অনেক সময় গরমের সময় দেখি এসি, মানে এসির সামনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় যে আমার বাসায় এসি আছে। সো ওই এসির ভিতরে একটা ছোট কম্পিউটার আছে, তো ওইটার নাম হচ্ছে এমবেডেড কম্পিউটার। তারপরে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে আছে যে তোমার গরম হইলেই বন্ধ হয়ে যাবে। সো এটা একটা এমবেডেড কম্পিউটার। সো একটা বৃহৎ সিস্টেমের মধ্যে ছোট ছোট অংশ হিসেবে এই এমবেডেড কম্পিউটারটা কাজ করে। এবং এমবেডেড কম্পিউটারের মধ্যে তোমার ব্যাপার হচ্ছে এখানে কিছু প্রোগ্রাম সেট করে দেওয়া থাকে, ও ওই প্রোগ্রামের বাইরে কিছু করতে পারবে না। হ্যাঁ, নির্দিষ্ট একটা প্রোগ্রাম দেওয়া থাকে। সো ওইটাই ও, ওই কাজটাই ও করে। সো এটা তুমি চাইলেও পরিবর্তন করতে পারবে না। আহ সো এটা হচ্ছে এমবেডেড। ও ভালো বলছে যে পিটু এর ওয়েবসাইটে হচ্ছে এমবেডেড পিডিএফ না, ঠিক আছে। আচ্ছা, তো এই এমবেডেড কম্পিউটারের মধ্যে কি থাকে, একটা মাইক্রো প্রসেসর থাকে, আর হচ্ছে ওই যে নির্দিষ্ট প্রোগ্রামিং করা একটা রোম থাকে, যে রোমের মধ্যে প্রোগ্রামিংটা আগে থেকে করা থাকে। সো এইটা হচ্ছে এমবেডেড কম্পিউটার। দেখো, এটিএম মেশিন যেটা, বুথ, বুথের মধ্যে একটা হচ্ছে কম্পিউটার থাকে, এমবেডেড কম্পিউটার। তুমি যদি লেখো যে 5,000 টাকা উঠবে, ও 5,000 টাকা গোনার পরে বন্ধ করে দিবে, ও আর তোমার 1 টাকাও বেশি দিবে না। আমি মাঝে মাঝে আগে এটিএম বুথ থেকে টাকা উঠলে গুনতাম যে কি একটা বেশি যদি দিত, দেই দেয় না, খুব কষ্ট। আচ্ছা, এরপর হচ্ছে এয়ার কন্ডিশন, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, এগুলাতে সবকিছুতেই এই ছোট একটা কম্পিউটার থাকে, সেটার নাম হচ্ছে এমবেডেড কম্পিউটার। আচ্ছা, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার ছিল অ্যাপোলো গাইডেন্স কম্পিউটার। এবং এটা আবিষ্কার করছে হচ্ছে ডক্টর চার্লস স্টার্ক ড্রপার। সে এমআইটি তে, এমআইটি ইউনিভার্সিটির নাম তো তোমরা জানো। সো এমআইটি তে এটা আবিষ্কার করা হয়। আর সবচেয়ে বেশি এই এমবেডেড কম্পিউটারটা ব্যবহার করা হয় যে জায়গায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এটিএম বা অটোমেটেড টেলার মেশিন, এইটাতে। সো এইটা উদ্ভাবন কে করে দেখো, জন শেফার্ড ব্যারন, সে স্কটল্যান্ডের এক লোক। সো সেই স্কটল্যান্ডের ওই লোক সেই এটিএম মেশিন আবিষ্কার করছে। এবং এটা সর্বপ্রথম ইউজ করা হয়েছে কোথায়? লন্ডনে, বার্কলেস ব্যাংকের এনফিল্ড শাখা। এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু একটা তথ্য, তা যে এটিএম, প্রথম এটিএম স্থাপন করা হয় কোথায়। আর বাংলাদেশে প্রথম এটিএম আছে কে? বাংলাদেশে প্রথম আছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। কত সালে? 1994 সালে। আর বাংলাদেশে সবচেয়ে বেশি এটিএম মেশিন আছে কার? ডাচ বাংলা ব্যাংকের। যে পরীক্ষায় যদি আসে বাংলাদেশে সবচেয়ে নষ্ট এটিএম মেশিন কার আছে, এটাও ডাচ বাংলা ব্যাংকের। ওকে, সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি শেষ। ফার্স্ট চ্যাপ্টার বলতে আমরা যে জিনিসগুলা পড়তে চেয়েছিলাম, যে কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আমরা পড়বো, প্রজন্মগুলা নিয়ে পড়বো, তারপর হচ্ছে এমবেডেড সিস্টেম নিয়ে আমরা পড়বো। মোটামুটি এই জিনিসগুলা কাভার হয়ে গেছে। সো এই চ্যাপ্টারটা খুব সহজ, আগেই বলছি, এখান থেকে বিসিএস খুব বেশি কোশ্চেন আসেও না। তুমি এখন এই যে আমি যে তোমার পড়াই দিলাম, তুমি এরপরে তোমার যেটা বলছি, তুমি শুধু বই দিয়ে একবার রিভিশন দিবা, এরপর তুমি কোশ্চেন সলভ করো। যদি তুমি সব না পারো আমার বইলো যে ভাই আপনি পড়াইছেন, পরে কোশ্চেন সলভ করতে গিয়ে দেখছি যে পারি না। কোশ্চেনে এমন কিছু নাই যেটা আমি স্লাইডে পড়াই নাই। তুমি তোমার মডেল টেস্ট, টডেল টেস্ট যা খুশি তুমি খুঁজে বাইর করো। যদি এমন কিছু থাকে যেটা স্লাইড থেকে নাই, বইলো এটা অ্যাড করে দিব পরে, হ্যাঁ? ওকে। ওকে, এখন হচ্ছে আমরা লেকচার 2 শুরু করব। তার আগে হচ্ছে আমি ছোট একটা গল্প বলি, হ্যাঁ? অনেকক্ষণ হয়েছে তো। আহ মানে নর্মালি আমি যখন ক্লাস নেই, তো ক্লাস নেওয়ার আগে বিশেষ করে নতুন কোনো ব্যাচের সাথে যখন আমি ক্লাস নেই, ইউনিভার্সিটির কথা বলছি। তো তখন হচ্ছে আমি আমি তো ক্লাসে অনেক, মানে অনেক সময় অনেক হাই থটের কথা বলি। তো এই জন্য ক্লাসের শুরুতে আগে স্টুডেন্টদের তোমার সেন্স অফ হিউমারটা একটু চেক করে নেই, কারণ কখন কি বলবো, কি বুঝবে, পরে আবার দেখা যাবে যে আমার নামে নিউজ করে দিছে, ফেসবুকে পোস্ট দিছে, স্যার অমুক কথা বলে ক্লাসে, পরে তো মান সম্মান নিয়ে টানাটানি, তাই না? তো এই জন্য আমি প্রথমে আমার কিছু জোকস আছে, যে জোকস গুলো আমি ক্লাসে গিয়ে বলি, দেখি যে স্টুডেন্টদের রিয়াকশন কেমন, বোঝে কিনা। যদি দেখি বোঝে, তাইলে মাঝে মাঝে ক্লাসে মজা টজা করি। আর যদি দেখি যে গরু গাদা বোঝে না, তাইলে আর নর্মালি হচ্ছে তোমার হাই থটের জোকস টোকস কখনো বলি না। তো ছোট একটা জোকস বলি তোমাদের, জোকস না তো, একটা গল্প আর কি। তোমরা তো হচ্ছে বই টই পড়ো, তাই না? তো ছোটবেলায় আমরা একটা বই পড়ছিলাম, একটা বই হচ্ছে ব্রাম স্টোকারের ড্রাকুলা। এটা পড়ছো সবাই? আমি অনেক ছোটবেলায় এই বইটা পড়ছি, যে আমি যখন খুব সম্ভবত ক্লাস 6-এ পড়ি। পড়ার সময় তো খুব মজা পাইছি, পড়ার পরে আচ্ছা যাই হোক, মানে আহ ভয়াবহ একটা অভিজ্ঞতা, তাই না? তো ওই ড্রাকুলা আর ফ্রাঙ্কেনস্টাইনের নাম তো তোমরা শুনছো, তাই না? যে এক লোক যে আহ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগায় একটা প্রাণীর মতো, মানে মানুষের মতো বানিয়েছিল ফ্রাঙ্কেনস্টাইন। সো
ওই ফ্রাঙ্কেনস্টাইন আর হচ্ছে ড্রাকুলা, এরা হচ্ছে দুইজন একটা পাহাড়ের চূড়ায় বসে গল্প করতেছে। তো সামনে হচ্ছে একটা শহর। তো ড্রাকুলা ওই ফ্রাঙ্কেনস্টাইনটা একটু গর্ব করে বলতেছে যে ওই যে শহরটা দেখতেছিস, আমি চাইলে এক মুহূর্তের মধ্যে গিয়ে ওই শহরের সব মানুষের রক্ত খেয়ে আসতে পারবো। তো ফ্রাঙ্কেনস্টাইন বলতেছে যে চাওয়াবাজি করিস না। তো বলছে, "তো দেখবি ও দেখা।" তো ড্রাকুলা একদম বাতাসের মতো মানে চলে গেছে। আর 1 সেকেন্ড পরে ফিরে আসছে, আর ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। আর ফ্রাঙ্কেনস্টাইন তো অবাক হয়ে গেছে, কিরে তুই এত তাড়াতাড়ি সব রক্ত খেয়ে ফিরে আসলি কেমনে? তো বলছে, ওই দূরে একটা খাম্বা দেখা যায়, দেখতেছিস? ও না, আমিও দেখি নাই। এখন বোঝা যাবে যে আমাদের পিটিএ স্টুডেন্টদের সেন্স অফ হিউমার কেমন। যারা বুঝো নাই, তোমরা ক্লাস শেষে আমার সাথে দেখা করো, আমি তোমাদের বুঝাই দিব, হ্যাঁ? ওকে। সো আমাদের একটা চ্যাপ্টার শেষ হইলো, সেকেন্ড চ্যাপ্টারের কিছু অংশ আজকে আমরা শেষ করে রাখবো, বাকি অংশটা আমরা কালকে পড়বো, না হলে কালকের ক্লাসটা আরো লম্বা হয়ে যেত। সো কালকে থেকে দেখবা খুব মজা পাবা ক্লাসে। আজকে তো বোরিং জিনিসপত্র আগেই বলছি, যেগুলো তো পরে খুব বেশি। ঠিক আছে, এখন আর এখন আর লেখালেখি করিও না, এখন মনোযোগ দাও। এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখন মাথা ঠান্ডা রাখতে হবে, একটু মাথা ঠান্ডা রাখো। কম্পিউটারের অঙ্গ সংগঠন এইটা খুব ইম্পর্টেন্ট। দেখছো এখান থেকে কত কোশ্চেন আসছে, এই প্রত্যেক বছরই কোশ্চেন আসে অলমোস্ট, হ্যাঁ। ইভেন 45-এ 2টা কোশ্চেন আসছে। তুমি যদি হিসাব করো, আহ আচ্ছা, টাইম শেয়ারিং এটা খুব ভালো করে তোমরা বুঝবা। ওই যে রাউন্ড রবিন একটা পদ্ধতি আছে, অ্যালগোরিদম, ওই সময় টাইম শেয়ারিংটা খুব ভালো করে বুঝাবো, মানে ওগুলো পরে আছে। প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে তোমরা বুঝবা, কোনো টেনশন নাই। সো এই দেখো, কম্পিউটার অঙ্গ সংগঠন থেকে দেখো প্রত্যেকবারই কোশ্চেন আসে, প্রত্যেকবারই কোশ্চেন আসে। সো এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই টোটাল যে চ্যাপ্টারটা। সো এই কম্পিউটারের অঙ্গ সংগঠন খুব ভালো করে আমাদের পড়তে হবে। আচ্ছা, কম্পিউটারের অঙ্গ সংগঠন জিনিস আসলে কি? অঙ্গ সংগঠন কিছুই না, কম্পিউটার যে জিনিসগুলা দিয়ে বানাইছে এই সবগুলারে একসাথে বলে অঙ্গ সংগঠন। সো কম্পিউটার বানাইছে কি দিয়ে? প্রথমেই বলছিলাম, নর্মালি দুইটা জিনিস, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে যে জিনিসগুলো তুমি দেখছো, লাইক তোমার সামনে মাউস আছে, কিবোর্ড আছে, মনিটর আছে, সিপিইউ আছে। সিপিইউর ভিতরে অনেক কিছু দেখা যায়, যে আমার পাশে আমার কম্পিউটার, আমার কম্পিউটার খুব দামি, বলে রাখলাম। সো এটার ভিতরে অনেক কিছু আছে, আমি দেখতে পারতেছি। সো এই জিনিসগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর যে জিনিসগুলো দেখা যায় না, লাইক হচ্ছে যে জিনিসগুলো প্রোগ্রামিং বা সফটওয়্যার, যে জিনিসগুলো আমরা দেখি না বাট কম্পিউটারের ভিতরে কাজ করে, যেমন অপারেটিং সিস্টেম। তো এইগুলা মিলে এই দুইটা জিনিসের কম্বিনেশনেই কম্পিউটার হয়, এবং এই দুইটাকে একসাথে কি বলে? এই দুইটাকে, এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই দুইটাকে একসাথে বলে হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংগঠন। হ্যাঁ, গেমিং। গেমিং, আমি গেম খেলি প্রচুর, ভ্যালোরেন্ট খেলি। তোমরা যদি কেউ ভ্যালোরেন্ট খেলো আমার নক দিও, একসাথে খেলা যাবে। ওকে, সো এই হচ্ছে তোমার কম্পিউটারের অঙ্গ সংগঠন। সহজ জিনিস না? আচ্ছা, এখন অন্য আলাপ আলোচনা বাদ, এখন হচ্ছে আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো এই জিনিসটা, নইলে তোমরা হচ্ছে আওলায় ফেলবা। আসো এখন একটু এগুলারে আমরা কাটাকাটি করি। যে কম্পিউটার, এটার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার দুই রকমের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, লাইক আমাদের যে অপারেটিং সিস্টেম যেটা, বা হচ্ছে আমাদের কিছু ডিভাইস ড্রাইভার আছে, এগুলা ডিটেইলসে আমরা পড়বো, টেনশনে কিছু নাই। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ধরো তুমি হচ্ছে ব্রাউজার ইউজ করো, ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা জুমে ক্লাস করছো, জুম হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, এখন আমরা যদি হার্ডওয়্যারকে ভাঙি, হার্ডওয়্যারকে ভাঙলে তুমি তিনটা জিনিস পাবা। কি জিনিস? একটা হচ্ছে ইনপুট জিনিস। ধরো আমি এখন মাউস ইউজ করছি, বা হচ্ছে এই যে আমার যে গ্রাফিক্স ট্যাবটা আছে, এই গ্রাফিক্স ট্যাবটা দিয়ে আমি এই যে দাগ দিচ্ছি, সো এটা হচ্ছে ইনপুট দিচ্ছি, সো এটা হচ্ছে ইনপুট ডিভাইস। আমি এখানে দাগ দিলাম, দাগটা কি হয়েছে? এটা ডিরেক্ট সিপিইউ তে গেছে। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সে আমার এই দাগটারে প্রসেস করে সে আউটপুট ইউনিট হিসেবে মনিটরে শো করছে, এবং তোমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছ। সো তুমি যদি হার্ডওয়্যারকে ভাঙো, তুমি এই তিনটা জিনিস পাবা। কি পাবা? একটা ইনপুট, আর একটা হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা পাবা হচ্ছে আউটপুট। সো এখন আবার সিপিইউরও তুমি ভাঙতে পারবা। সিপিইউর ভিতরে কি আছে? তুমি যদি সিপিইউর ভিতরে ঢোকো, তুমি দেখবা সেখানে একটা আলু আছে। আলুটা কি? এএলইউ আর কি, যেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। যে বেটায় গণিত ভালো পারে আমাদের লাবু ভাইয়ের মতো, হ্যাঁ। আর আছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি করে? সে সবকিছু মনিটর করে আমার মতো। আরেকটা আছে রেজিস্টার বা মেমোরি, যার মাথায় সবকিছু থাকে। এটা আরিফিন ভাইয়ের মতো, আরিফিন ভাইয়ের মাথায় সব মোটামুটি সেফ থাকে। সো ওটা আরিফিন ভাইয়ের মতো, মানে পিটিও এর সাপেক্ষে একটা এক্সাম্পল দিলাম। তার মানে দেখো, কম্পিউটারে ভাঙলে আমরা কি পাচ্ছি? হার্ডওয়্যার, সফটওয়্যার। সফটওয়্যারটা বাদ ধরো আজকে, হার্ডওয়্যারকে তুমি যদি ভাঙো, তুমি তিনটা জিনিস পাবা, ইনপুট, সিপিইউ এবং আউটপুট। আবার তুমি যদি সিপিইউ কে ভাঙো, তাহলে তুমি আরো তিনটা জিনিস পাবা,
একটা এএলইউ পাবা, একটা কন্ট্রোল ইউনিট পাবা, আর একটা হচ্ছে রেজিস্টার বা মেমোরি পাবা। সো এই হচ্ছে আমাদের কম্পিউটারের সংগঠন। কম্পিউটারের ভিতরে যা আছে সব এগুলাই আছে, এর বাইরে আর খুব বেশি কিছু নাই, যা আছে সব এগুলার সাথেই কানেক্টেড। আচ্ছা, সো হার্ডওয়্যার আর সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে যেটা ফিজিক্যাল, এটা তো বুঝতে পারছো যে পড়ার কি আছে, বা মেকানিক্যাল যে কম্পোনেন্ট গুলো আছে সেই জিনিসগুলোকে আমরা হার্ডওয়্যার বলি। কোশ্চেন হচ্ছে, পরীক্ষায় কোশ্চেন আসবে কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কতটি অংশ থাকে, এটার অ্যান্সার কিন্তু 3। বাপরে, এটা ভুল টুল দাগাইস না, কনফিউজ হইস না, এটা মনে রাখ যে হার্ডওয়্যারের অংশ হচ্ছে 3টা। কি কি? ইনপুট, আউটপুট, আর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে হার্ডওয়্যারের অংশ। ওকে, এটা কিন্তু ভুল টুল করা যাবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর সফটওয়্যার হচ্ছে লজিক্যাল কম্পোনেন্ট, যেগুলো আমরা দেখি না, আর যেগুলো ডিলিট করা যায়, চাইলে যে কোনো সফটওয়্যার ফট করে ডিলিট করে ফেলা যায়। সো এটা আমাদের জাস্ট এটা একটু মনে রাখলেই চলবে। আচ্ছা, কেন বললাম একটু আগে যে হার্ডওয়্যারের অংশ 3টা? এই যে এইখানে দেখো বলা আছে কম্পিউটারের সংগঠনের অংশ 5টি। এগুলো তুমি প্যাঁচ লাগাই ফেলবা, দেখা যাবে হার্ডওয়্যার কয়টা, 5টা লাগাই দিয়ে চলে আসছো। ওই সর্বনাশ করা যাবে না, হার্ডওয়্যারের অংশ 3টা। এই দেখো, এই কম্পিউটারের সংগঠন বলতে টোটাল কম্পিউটারটাকে আমরা যেটা করছি এটারে জাস্ট সিরিয়াল অনুযায়ী লিখছি। কি কি? ইনপুট, কন্ট্রোল ইউনিট, এএলইউ, মেমোরি ইউনিট, আউটপুট। এই মাঝখানে 3টা মিলা হচ্ছে সিপিইউ। বোঝা গেছে? সো একটা, দুইটা, তিনটা, এই 3টা হচ্ছে হার্ডওয়্যার। আর এখানে হচ্ছে এই 3টা মিলে একটা। শীটে শীটে যা খুশি দেওয়া থাকুক, তুমি 3টা দাগাবা, হার্ডওয়্যারের অংশ 3টা, শেষ। তুমি এখন অন্য যে জায়গায় যা লেখা থাকুক তুমি 3টাই দাগাবা। আচ্ছা, আর সংগঠনের অংশ 5টা। কি কি? ইনপুট, এই সিপিইউ, আউটপুট। সিপিইউ এর যদি সিপিইউ না লেখে, সিপিইউ এর 3 ভাগ করে লিখে দেই, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর মেমোরি ইউনিট। তাইলে এই ব্যাপারটা হচ্ছে টোটাল সংগঠনটাকে আমি একসাথে লিখলাম, এই অংশ হচ্ছে 5টা অংশ। তাহলে আসো হার্ডওয়্যার দিয়ে শুরু করি। দেখো হার্ডওয়্যারটা কত ইম্পর্টেন্ট, বিগত বছরগুলোতে কত কোশ্চেন আসছে। গত 45তমতেই দেখো 2টা কোশ্চেন আসছে, যে এএলইউ এটা আউটপুট রাখার জন্য ব্যবহার, আউটপুট রাখার জন্য কোনটা ব্যবহার করা হয়। তারপর আসছে জিপিইউ, এটার ফুল ফর্ম কি। এসসিএসআই এর ফুল ফর্ম আসছে সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে, এটা লজিক্যাল অ্যাড্রেস। এটা আসছে সিপিইউর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে, এটা আসছে 37তমতে। 8086 এটা কত বিটের মাইক্রোপ্রসেসর, এটা 36তমতে আসছে। মূল মেমরি কি দিয়ে তৈরি হয়, এটা আসছে 35তমতে। এবং ঘড়ি বা ক্যালকুলেটরে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি, এটা আসছে হচ্ছে 26 এবং 15তম, 2 বিসিএস আসছে। আর খুব বেশি সময় লাগবে না ক্লাসে, একটু ধৈর্য, মানে এটা একটু মনোযোগ দিয়ে দেখো। যদি তোমার হচ্ছে মনোযোগ না থাকে, তুমি একটু হচ্ছে জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নাও, দেখবা তোমার মনোযোগ ব্যাক ব্যাক করছে। কিন্তু এখন মনোযোগ ধরে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখছো তো কতগুলো কোশ্চেন আসছে, এখন মনোযোগ দিবা, এই দেখবা 2 মার্ক মিস হয়ে গেছে। সো এখন ভালো করে মনোযোগ দাও। একটু আগে বলছি হার্ডওয়্যারের অংশ কয়টা? 3টা। ইনপুট, আউটপুট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঘটনা কি ঘটে, তুমি ইনপুট দিলা, একটু আগে যে কথা বললাম, আমি ধরো মাউসে চাপ দিলাম বা কিবোর্ডে চাপ দিলাম, এই যে স্লাইডটা চেঞ্জ হয়ে গিয়েছে। ইনপুটটা কি করে, ডিরেক্টলি সে কোথায় যায়, সে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায়। সেন্ট্রাল ইউনিট প্রসেসিং থেকে সে আউটপুট ডিভাইসে গিয়ে সে রেজাল্টটা শো করে। এই হচ্ছে আমাদের কম্পিউটারের টোটাল যে কাজ করার পদ্ধতি, সেম এই কাজই হয়। তুমি ইনপুট দিবা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যাবে, ও প্রসেস করবে, দেন এটা তোমার কম্পিউটারের যে আউটপুট ডিভাইস যেটা আছে সে সেটা তোমার একটা আউটপুট দিবে। এখন তুমি মনিটরে দেখার কথা হলে মনিটরে দেখবা, তুমি যদি একটা প্রিন্ট দাও তাহলে প্রিন্টার থেকে একটা কাগজ বের হবে, সো এটা একটা আউটপুট। সো এই হচ্ছে আমাদের কম্পিউটারে কাজ করার ধারাবাহিকতা। তো এখন আসলে একটু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে আমরা একটু জানি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি, নামই হচ্ছে প্রসেসিং ইউনিট, যে প্রসেস করে, প্রক্রিয়াকরণের কাজ করে। আমরা যে ইনপুট গুলো দিই, ব্যাপারটা এরকম না যে আমি একটা জিনিস, ধরো তুমি কম্পিউটারে এই কি বলে অ্যারো বাটনটা ক্লিক করলা। সো ব্যাপারটা এরকম না, অ্যারো বাটন ক্লিক হয়েছে, এনে চেঞ্জ হয়ে গেছে, ভিতরে কিন্তু আসলে অনেক কিছু ঘটে। সামনের ক্লাসগুলোতে খুব মজা পাবা, বিশেষ করে নেটওয়ার্ক যখন পড়বো বা ডাটা কমিউনিকেশন যখন পড়বো, তখন দেখবা যে কত ঘটনা ঘটে কম্পিউটারের ভিতরে। সো ও কি করে, ও কিন্তু অনেক কিছু প্রসেস করে। এই প্রসেসিং এর কাজটা করে সিপিইউ। এবং সিপিইউ এর অপর নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর। আমরা যে মাইক্রোপ্রসেসর গুলো ইউজ করি একটু আগে যে বললাম, লাইক কোরাই 7, কোরাই 5, কোরাই 3, এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসর। অ্যাকচুয়ালি সিপিইউ হচ্ছে ওই জিনিসটাই, ওইটাই আমাদের সবকিছু প্রসেস করে। আর কম্পিউটারের যে গতি সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে তোমার সিপিইউর স্পিডের উপরে। এই জন্য দেখবা কোরাই 5 বা কোরাই 7 যেটা যত ভালো, সেই কম্পিউটারের গতি তত ফাস্ট হয়, তাই না? এবং এই জিনিসটা হচ্ছে মোস্ট কনফিউজিং জিনিস, একটু পরে দেখাবো তোমাদের যে কম্পিউটারের ব্রেইন কোনটা। কম্পিউটারের ব্রেইন হচ্ছে সিপিইউ। এখন সিপিইউ কে যদি আমরা একটু ব্রেক ডাউন করি, তাহলে আমরা দেখছি আমরা 3টা জিনিস পাবো। একটা হচ্ছে আলু পাবো,
একটা কন্ট্রোল ইউনিট পাবো, আর একটা হচ্ছে মেমোরি পাবো। সো যেমন এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে মেমোরি। সো এই তিনটা সম্পর্কে যদি আমরা একটু জানি, কন্ট্রোল ইউনিট নাম শুনে বোঝা যাচ্ছে সে কি করে, সে সবকিছু কন্ট্রোল করে, সে পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। কম্পিউটারের যে রিসোর্স গুলো আছে, তুমি যে কম্পিউটারের মধ্যে ইনপুট দিচ্ছ বা ডাটা পাস হচ্ছে কম্পিউটারের মধ্যে দিয়ে, ও এগুলা তদারকি করে যে ডাটা ঠিক মতো আসছে কিনা, যার কাছে যাওয়ার কথা। এখন আমি দিছি প্রিন্ট, প্রিন্টারে না গিয়ে অন্য কোনো জায়গায় যদি গিয়ে বসে থাকে তাহলে তো হবে না, তাই না? ও এগুলা সবকিছু মনিটর করে, ডাটা ফ্লো, সিগন্যাল কোন দিকে যাচ্ছে। এখন এখানে কোশ্চেন অনেক ভাবে থাকতে পারে। কোশ্চেন থাকতে পারে ডেটা আদান প্রদান তদারকি করে কোনটা। তো ডেটা আদান প্রদান তদারকি করে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, কন্ট্রোল ইউনিট। এখন কোশ্চেনে ডেটা আদান প্রদান না থেকে কোশ্চেনে থাকতে পারে সিগন্যালের যে আদান প্রদান সেটা নিয়ন্ত্রণ করে কে, সেম কন্ট্রোল ইউনিট এটা নিয়ন্ত্রণ করে। সো এই হচ্ছে কন্ট্রোল ইউনিট। সেকেন্ড হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে কম্পিউটার যে গণিত বিষয়ক যে ব্যাপার স্যাপার গুলা, যোগ বিয়োগ গুণ ভাগ বা বিভিন্ন ধরনের লজিক, তোমরা লজিক সার্কিট যখন পড়বা তখন দেখবা বিভিন্ন ধরনের লজিক ব্যবহার করে সে বিভিন্ন যুক্তিমূলক ডিসিশন নেয়, সে বিভিন্ন ডিসিশন নেয় বা সে যোগ বিয়োগ করে, এগুলা হচ্ছে এই এএলইউর কাজ। তো এইখানে দেখো দুইটা ইম্পর্টেন্ট লাইন আছে, যেগুলো তুমি নিজে নিজে পড়লে হয়তো অনেক সময় মুখস্থ করা লাগতো। এই ব্যাপারগুলো দেখো কত মজার জিনিস। বলছে এএলইউ তে প্রোগ্রাম কাউন্টার থাকে যা পরবর্তী ইনস্ট্রাকশন অ্যাড্রেস ধারণ করে। সো এএলইউ তে কি থাকে, একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, প্রোগ্রাম কাউন্টার। সো প্রোগ্রাম কাউন্টারটা কি জিনিস, ধরো তুমি বাসায় রান্না করবা, ধরো তুমি বিরিয়ানি রান্না করবা, জীবনে কোনোদিন রান্না করো নাই। নর্মালি কি হয় যে আমাদের মারা আমাদের শিখাই দেয়, তাই না? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ের আগে ভালো করে রান্না বান্না শিখায়, যাতে বিয়ের পরে জামাইরা খুব সুন্দর করে খাওয়াইতে হতে পারে। তো ধরো তোমার মা তোমার ইনস্ট্রাকশন দিচ্ছে যে তেল দে, তেল একটু গরম হলে এরপর পেঁয়াজ দে, তারপর হচ্ছে একটু এই মশলা দে ওই মশলা দে, বলে দিল। বা ধরো তুমি তোমার আম্মা হচ্ছে ধরো ইউটিউবই, হ্যাঁ, মানে ধরো অ্যাজ এ তোমার হেল্পার হিসেবে ইউটিউব ধরো তোমার মার দায়িত্ব পালন করে দিচ্ছে। সো ইউটিউব কি বলে যে তেল দাও এতটুকু, তারপরে পেঁয়াজ দাও, পেঁয়াজ একটু হলুদ হয়ে গেলে ওইটা দাও। সো সে কি করতেছে, তোমার একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। কাইন্ডস অফ প্রোগ্রাম কাউন্টার কম্পিউটারে সেই কাজটাই করে, সে হচ্ছে কম্পিউটারের ইউটিউব। সে কম্পিউটারে বলে যে এটা কর, তারপরে বলবে যে এখন এটা কর। এইটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। সো এই এএলইউ তে এই প্রোগ্রাম কাউন্টার সে কি করে, পরবর্তী ইনস্ট্রাকশন পরে কি কাজ করতে হবে সে এটা বলে দেয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এএলইউ কম্পিউটেশন শেষে অ্যাকুমুলেটর ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। সো অ্যাকুমুলেটর জিনিসটা কি দেখো, ধরো তোমার কম্পিউটারে তুমি তোমার আহ ক্যালকুলেটরটা ওপেন করলা, ক্যালকুলেটর, ক্যালকুলেটরের মধ্যে তুমি লেখলা 5+7, তাহলে নিচে দেখাবে কত, নিচে দেখাবে 12। হ্যাঁ, ধরো তুমি ইকুয়াল দিলা, নিচে আসলো 12। এখন যদি তুমি লেখো +9, আরো +9 দিলা, তাহলে কত আসবে বলো তো? 21 আসবে। তাহলে দেখো এই যে 5+7 যখন দিলা তখন যে 12 আসলো, এই 12টা কিন্তু কম্পিউটার সেভ করে রাখছে। পরে যখন তুমি +9 দিছো তখন কিন্তু সে 21 দেখিয়েছে। এই যে 12টা সেভ হয়েছে কোন জায়গায়, 12টা সেভ হয়েছে একুমুলেটরে। তো তুমি 3+5 দিলা, আসলো 8, এই 8টা কিন্তু সেভ হয়ে থাকে। কারণ কি, তুমি যখন প্লাস পরে 5 দিচ্ছ তখন তো ওই 8-এর সাথে যোগ হয়। সো এই যে তোমার কম্পিউটেশন করার পরে অল্প সময়ের জন্য ডাটা যে সেভ করতে হয়, সেই কাজটা কোথায় করে, সেটা করে অ্যাকিউমুলেটরে। তো প্রোগ্রাম কাউন্টার আর অ্যাকুমুলেটর এই দুইটা কি আর ভুলবা তুমি বলো? ক্লিয়ার হচ্ছে না? সো অ্যাকুমুলেটর হচ্ছে একটা বিশেষ ধরনের মেমোরি, যেখানে এএলইউ সাময়িকভাবে তার ডাটা ধারণ করে। বুঝে ফেলছো যে ওই যে 5+7 দিলে যেটা থাকে পরে প্লাস দিলে ওটার সাথে যোগ হয়, তাহলে ও ওইটা কই সেভ করছে, ও এই অ্যাকুমুলেটরের মধ্যে সেভ করছে। আর প্রোগ্রাম কাউন্টার হচ্ছে কম্পিউটারের ইউটিউব, বলে দেয় যে এখন এটা কর, তারপরে এটা করবি, তারপরে ওটা করবি, এটা বলে দেয়। সো এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। নেক্সট হচ্ছে মেমোরি বা রেজিস্টার। কম্পিউটারের যে মাইক্রো প্রসেসর বা সিপিইউ, এটার ভিতরে কি থাকে, একটা মেমোরি থাকে, যে মেমোরিটাকে আমরা কি বলি, রেজিস্টার বলি। সো রেজিস্টার কি করে, সে যখন প্রসেস করে তখন সে এই রেজিস্টারে তোমার কিছু ডাটা সে সংরক্ষণ করে। সো এইটা হচ্ছে রেজিস্টার। এবং এই রেজিস্টারটা যে ইউনিট দিয়ে গঠিত, এটা ক্ষুদ্রতম যে একক, সেই এককটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। এই জিনিস দিয়ে রেজিস্টার গঠিত। এখন ফ্লিপ ফ্লপ জিনিসটা আসলে কি? ফ্লিপ ফ্লপ জিনিসটা আসলে কিছু না, এটা একটা সার্কিট। সার্কিট বুঝো তো, ইলেকট্রিক সার্কিট, আর কিছু না। তো আমরা যখন মেমোরি ডিটেলসে পড়বো তখন দেখবা যে আসলে আমরা যে 0 বা 1 বলি, বাইনারি ডিজিট, তুমি তখন গিয়ে দেখবা এটা কিছু না, এটা একটা সিগন্যাল। যদি
ক্যাপাসিটরের মধ্যে চার্জ থাকে সেটা হচ্ছে 1, চার্জ যদি না থাকে এটা হচ্ছে 0। এইটা দিয়ে কম্পিউটার সব ডাটা সেভ করে। তো তুমি দেখবা যে তোমার আমি এটা যখন পড়াবো তখন দেখবা ভালো লাগবে যে এই চার্জ আছে চার্জ নাই এটা দিয়েই আমরা এই যে তোমরা যে এখন আমি পড়াচ্ছি তুমি যে স্লাইড দেখছো আমি এখানে দাগ দিচ্ছি সব এগুলা দিয়েই হচ্ছে। হ্যাঁ, চার্জ আছে চার্জ নাই, চার্জ আছে চার্জ নাই। সো ফ্লিপ ফ্লপ এটা হচ্ছে ইউনিট, একটা সার্কিট যেটা দিয়ে মেমোরি গঠিত হয়। কিছু না, এরকম ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরের মধ্যে চার্জ থাকে, যদি চার্জ ফুল থাকে এটার আমরা বলি 1, যদি এটাতে চার্জ না থাকে তাহলে এটার আমরা বলি 0। এই হচ্ছে বাইনারি, এইভাবেই কাজ করে। সো এই ধরনের সার্কিটকে, এই ধরনের একটা সার্কিট যেটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। ওকে, সো এটার ধারণ ক্ষমতা খুব কম বাট খুব ফাস্ট কাজ করে, রেজিস্টার খুবই ফাস্ট কাজ করে। সো বিভিন্ন ধরনের রেজিস্টার দেখা যায়, যেমন একটু আগেই দেখলাম একিউমুলেটর রেজিস্টার, এরকম ইনস্ট্রাকশন রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার বা সাধারণ রেজিস্টার, এই ধরনের বিভিন্ন ধরনের রেজিস্টার আছে। এই রেজিস্টার কই থাকে? এটা মাইক্রোপ্রসেসরের বা সিপিইউর ভিতরে থাকে, সেই সিপিইউর ভিতরের মেমোরি। কত বাজে? 11টা 8। ওকে, দেখো এখানে এটা একটু ডিলিট করে দেই তাহলে বুঝতে সহজ হবে। দেখো পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে। পরীক্ষায় কোশ্চেন আসছে 45তমতে, নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? তাহলে দেখো এই যে রেজিস্টার, এখানে প্রক্রিয়াকরণের সময়, প্রক্রিয়াকরণ কে করে? প্রক্রিয়াকরণ করে সিপিইউ। সিপিইউর ভিতরে কি আছে? এএলইউ আছে। তার মানে প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ কে করে? রেজিস্টার। তো দেখো কোশ্চেন কিন্তু আমাদের জানা ইনফরমেশন থেকেই আসে, বাট পড়ার সময় এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। তুমি ক্লাসে না আসলে এই জিনিসগুলো পাবা না, যে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে বা কিভাবে আসে। সো এই জন্য তোমার অবশ্যই ক্লাসে আসতে হবে। হ্যাঁ, সো দেখো এখন তো সব বইয়ে এই জিনিসটা লিখে দিছে যেহেতু 45-এ আসছে, বাট কোশ্চেন গুলো কিভাবে আসলে আমাদের যে বিভিন্ন ডেটা এখান থেকে কিভাবে আসলে আসে দেখো। আচ্ছা, বুঝো নাই? কোশ্চেন আসছিল 45-এর মধ্যে, নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহার করা হয়? এখানে একটা অপশন ছিল রেজিস্টার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার ছিল রেজিস্টার। ওকে, সো দেখো এখানে বলছে রেজিস্টার কি জিনিস? কম্পিউটারে ব্যবহৃত ক্ষুদ্রতম মেমোরি যা প্রক্রিয়াকরণের সময়, প্রক্রিয়াকরণ কি? প্রসেসিং। প্রসেসিং কে করে? প্রসেসিং করে সিপিইউ। সিপিইউর ভিতরে কে থাকে? সিপিইউর ভিতরে থাকে এএলইউ থাকে, তাই না? এরিথমেটিক লজিক ইউনিট, এটা আগে তো দেখলাম, তাই না? সিপিইউর ভিতরে কি কি থাকে? এএলইউ থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, আর কি থাকে? রেজিস্টার থাকে। সো সিপিইউর ভিতরে যখন প্রক্রিয়াকরণ হয় বা প্রসেসিং হয় তখন অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে কে? রেজিস্টার। এইটাই অ্যান্সার ছিল। সো এগুলা মাথা কাজে লাগাইতে হবে। ওকে, সো তাহলে ওই যে আমরা ফিরা যাই হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে। হার্ডওয়্যারের মধ্যে ছিল সিপিইউ ইনপুট আর ছিল হচ্ছে আউটপুট। তো এতক্ষণ সিপিইউর তিনটা জিনিস আমরা দেখে আসলাম। কি কি দেখলাম? এএলইউ দেখছি, কন্ট্রোল ইউনিট দেখছি, আর হচ্ছে রেজিস্টার বা মেমোরি, এই তিনটা আমরা দেখে ফেলছি। সো এটা বাদ, এখন শুধু ইনপুট আর আউটপুট আছে, এই দুইটা জিনিস আমরা একটু দেখি। সো ইনপুট কি দেখো, আহ ইনপুট মানে তো বুঝতেই পারছো যে তুমি কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য যে জিনিসগুলো ইউজ করো, লাইক মাউস ইউজ করো, তারপর হচ্ছে কিবোর্ড ইউজ করো। আমি যেমন এখন হচ্ছে গ্রাফিক্স ইউজ করছি। সো এগুলো হচ্ছে ইনপুট ইউনিট, যে ডিভাইস গুলো দিয়ে আমরা ইনপুট দিই। আর আউটপুট ইউনিট কি জিনিস? আউটপুট ইউনিট হচ্ছে যে যে জিনিসগুলো আমাদেরকে ফলাফল দেখায় সেটা হচ্ছে আউটপুট ইউনিট। সো এখানে দেখো একটা সামারি করা আছে। সিপিইউ, সিপিইউর মধ্যে কি কি আছে? এএলইউ আছে, কন্ট্রোল ইউনিট আছে, আর আছে রেজিস্টার, আর ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, এই তিনটা মিলে হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এই তিনটা মিলে হচ্ছে আমাদের হার্ডওয়্যার, আর এই তিনটা হচ্ছে সিপিইউর অংশ। সো এখান থেকে জাস্ট তুমি একটা নজর বুলাই নিলেই তুমি দেখবা যে এগুলো তোমার রিভিশন হয়ে গেছে। তুমি জাস্ট শেষ মুহূর্তে গিয়ে এগুলো একটু দেখে নিবা। এএলইউ কি করে? বিভিন্ন গাণিতিক অপারেশন গুলা করে। কন্ট্রোল ইউনিট সে সংযোগ ঘটায়, এএলইউ মেমোরির মধ্যে সংযোগ ঘটায়, তথ্য আদান প্রদান তদারকি করে, সে বিভিন্ন নির্দেশনা যাচাই বাছাই করার কাজ করে। রেজিস্টার কি করে? সে সিপিইউর মধ্যে যখন প্রক্রিয়াকরণ হয় তখন সে ডাটাগুলো অস্থায়ীভাবে সে ধারণ করে, এটা হচ্ছে রেজিস্টারের কাজ। দেন ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস তো তোমরা বুঝতেই পারছো। সো এখানে একটা কোশ্চেন আছে, এটার অ্যান্সার কি হবে একটু ট্রাই করো, যে মাইক্রোপ্রসেসরে কোন অংশে এএলইউ থাকে? হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে প্রসেসিং ইউনিট। যারা বি বলছো তাদেরটা হয় নাই। এএলইউ মাইক্রোপ্রসেসর কোথায় থাকে? সিপিইউ তে থাকে। সিপিইউ হচ্ছে প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইটার তিনটা পার্ট, একটা হচ্ছে এএলইউ, একটা কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার। সো এএলইউ কোথায় থাকে? সিপিইউর মধ্যে থাকে। এই যে প্যাচ লাগাবা আমি তো জানি, এই জন্যই দিছি। হ্যাঁ, যে ভুল করবা শুধু শুধু এই ছোটখাটো জিনিস কিন্তু ভুল করে নাম্বার কাটা গেলে কিন্তু উপায় থাকবে না। সো এইগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। আচ্ছা, এখন আসো দেখো এখানে খুব চমৎকার একটা কম্পিউটার আছে।
আর অল্প সময়, হ্যাঁ, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। সো দেখো, এতক্ষণ আমরা সিপিইউটা দেখলাম, তো কম্পিউটারে কিন্তু শুধু সিপিইউ থাকে না, আরো অনেক কিছু থাকে। দেখো এখানে মাদারবোর্ড আছে, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে, এই যে পাওয়ার সাপ্লাই আছে, ইন্টারফেস আছে, কেসিং আছে। কম্পিউটারে বিভিন্ন ধরনের কার্ড থাকে, যে কার্ডগুলো আমরা ইউজ করি, যেমন লেন কার্ড তোমার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য কি বলে, উম যে জায়গায় তোমার হচ্ছে কেবলটা ঢোকানো হয় সেটা নেটওয়ার্ক কার্ড বলে, নিক কার্ড বলি আমরা। সো এই ধরনের কিছু কার্ড থাকে, মেমোরি থাকে, স্টোরেজ ডিভাইস থাকে। সো এই জিনিসগুলো সম্পর্কেও আমাদের একটু জানতে হবে। সো প্রথমে আসো মাইক্রোপ্রসেসর, একটু আগে বলছিলাম মাইক্রোপ্রসেসরের একটা জিনিস নিয়ে তোমরা প্যাচ লাগাবা, আমি জানি। সো মাইক্রোপ্রসেসর কে আবিষ্কার করে এটা তোমরা দেখে নিবা। নর্মালি এটা বহুল পরিচিত হচ্ছে টেড হফ, বাট এটা টেড হফের সাথে আরো 3 জন ছিল যারা যৌথভাবে এই মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে। প্রথম মাইক্রোপ্রসেসর নাম হচ্ছে ইন্টেল 4004, যেটা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বছরে আবিষ্কার করা হয়, ইন্টেল 4004। এখন কথা হচ্ছে এই ইন্টেল 4004 এটা কিন্তু কোনো কম্পিউটারে ব্যবহার করা হয় নাই। কি বললাম? ইন্টেল 4004 এটা কোনো কম্পিউটারে ব্যবহার করা হয় নাই, এটা ক্যালকুলেটরের মধ্যে ব্যবহার করা হয়েছিল। প্রথম যে মাইক্রোপ্রসেসরটা কম্পিউটারে ব্যবহার করা হয় সেটার নাম ছিল ইন্টেল 8080। এইটা ছিল প্রথম মাইক্রোপ্রসেসর, যে মাইক্রোপ্রসেসরটা প্রথম কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল। সেইটা আবিষ্কার হয়েছে কত সালে? 1974 সালে। এটা একটা 8 বিট মাইক্রোপ্রসেসর ছিল। কোন কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল? ব্যবহার করা হয়েছিল অল্টেয়ার 8080 কম্পিউটারে, যেইটা আবিষ্কার করা হয় হচ্ছে 1975 সালে, এবং এটা একটা ফোর্থ জেনারেশন কম্পিউটার। তাহলে এখানে সাল হচ্ছে তিনটা। একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর কবে আবিষ্কার হয়, কবে আবিষ্কার হচ্ছে? 1971 সালে। কোনটা? ইন্টেল 4004, প্যাস লাগাও না। 1971 সালে 4004 এই মাইক্রোপ্রসেসরটা আবিষ্কার হয়। এটা প্রথম মাইক্রোপ্রসেসর, এটা কোনো কম্পিউটার ইউজ হয় না, এটা একটা ক্যালকুলেটর ইউজ হচ্ছে। দেন 1974 সালে আবিষ্কার করা হয় 8080, এই মাইক্রোপ্রসেসর যেটা কম্পিউটারে ইউজ করা হয়, এটা আবিষ্কার হচ্ছে 1974 সালে। এই মাইক্রোপ্রসেসরটা দিয়ে একটা কম্পিউটার বানানো হয়েছে, সেইটার নাম হচ্ছে অল্টেয়ার 8800। কত সালে বানাইছে এটা? এটা বানাইছে 1975 সালে। প্যাস লাগা বানাতো নাকি? বুঝছো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, ফাইন। সো মাইক্রোপ্রসেসর এটা মূলত আমরা সিপিইউ কেই বুঝাই। মাইক্রোপ্রসেসর বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর আগেও বলছি। এই জিনিসগুলা একটু পড়বা যে মাইক্রোপ্রসেসর আমরা কি দিয়ে বানাই। মাইক্রোপ্রসেসর বানানো হয় হচ্ছে আইসি দিয়ে, ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে। এবং আইসির মধ্যে কি থাকে? ট্রানজিস্টর থাকে, ক্যাপাসিটর থাকে, ডায়োড থাকে, রেজিস্টার থাকে, এগুলা মিলে আইসি বানানো হয়। এবং একটা প্রসেসরের মধ্যে যত বেশি আইসি থাকবে সেই প্রসেসরের গতি তত বেশি হবে, যত বেশি আইসি থাকবে একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে। এবং মাইক্রোপ্রসেসরের গতি আমরা মাপি হচ্ছি হার্জ বা গিগা হার্জ এককে। এই জন্য তোমরা কম্পিউটার যখন কিনতে যাবা তখন দেখবা তোমাদের যে মাইক্রোপ্রসেসর, যেটা ধরো তুমি সে কোরাই কোরাই 5 4i5, তুমি একটা মাইক্রোপ্রসেসর নিবা, ওইখানে দেখবা একটা ক্লক স্পিড নামে একটা কথা আছে। ক্লক স্পিড কত? দেখ আমারটা ক্লক স্পিড যেমন 4.4 GHz। সো তার মানে এইটা হচ্ছে আমার স্পিডের পরিমাণ। সো তুমি দেখো যে ইন্টেল 4004 এটাতে ট্রানজিস্টর ছিল মাত্র কয়টা? 2300টা। তো এখন আমরা যেগুলো ইউজ করি i7 i5, তুমি দেখো i7 এ ট্রানজিস্টর সংখ্যা হচ্ছে এত, এটা তোমরা গুনে নিও, আমি গুনার চেষ্টা করছিলাম, পারি নাই। আচ্ছা, এখন হচ্ছে কম্পিউটারের এই যে মাইক্রোপ্রসেসর গুলা, এই প্রসেসর গুলা আমরা নামকরণ কিভাবে করি? নামকরণ করি হচ্ছে ডেটা বাসের প্রস্থ বা উইথ। তো বাস জিনিসটা কি, এটা আমরা পরে পড়বো। বাস, হ্যাঁ, এই বাস বলতে আমরা কি বোঝাই? এটা হচ্ছে ডেটা চলাচলের রাস্তা। জাস্ট এতটুকু মনে রাখো, আমাদের কম্পিউটারের মধ্য দিয়ে যে ডাটা গুলা যায়, লাইক 0101 এরকম যে বাইনারি ডিজিট গুলা যায়, এগুলা যাওয়ার জন্য কিছু রাস্তা আছে, সেটাকে আমরা বলি বাস। সো এইটার প্রস্থ বা উইথের উপর ডিপেন্ড করে প্রসেসরের নামকরণ করা হয়। যেমন 8 বিট প্রসেসর, 16 বিট, এখন তো 32 বিটও পাওয়া যায় না, এখন মোটামুটি 64 বিটের সব মাইক্রো প্রসেসর গুলা আমরা ইউজ করি। 64 বিট দেখবা তোমার কম্পিউটারে ঢুকলেই, সিস্টেমের মধ্যে গেলেই তুমি দেখবা এখানে লেখা থাকে 32 বিট আর 64 বিট। সো এখন কোশ্চেন হচ্ছে, দেখো এই এই ধরনের একটা কোশ্চেন কিন্তু আসে, ইন এ 64 বিট মাইক্রো প্রসেসর দ্য টার্ম 64 বিট রেফার্স টু হোয়াট? সো এটা মানে কি? সো এটা মানে কি র্যাম স্পিড, র্যাম সাইজ, লজিক ইউনিট সাইজ, না কোনটা? সো এটার অ্যান্সার হচ্ছে এই 2 নাম্বারটা, সিপিইউ ইন্টারনাল রেজিস্টার সাইজ। এই যে 64 বিটের 64, এটা মানে হচ্ছে যে ইন্টারনাল যে রেজিস্টার আছে
সেই রেজিস্টারের সাইজ অনুযায়ী এই সাইজটাকে আমরা রেফার করি 64 দিয়ে। সো এটা ভুল করা যাবে না কিন্তু, বা কখনোই তুমি ভুল করবা না ইনশাল্লাহ, যে 64 বিট মাইক্রোপ্রসেসর 64 মানে কি ইন্টারনাল রেজিস্টার সাইজ। ফাইন। দেখছো এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু ভুল হয়। এই জন্য আমি আগে থেকেই এটা মুখস্থ, এটা টানা মুখস্থ করতে হবে, এটা কোনো মাপ নাই, এটা মুখস্থ করতে হবে কোনটা কোন বিটের মাইক্রোপ্রসেসর, এটা মনে রাখতে হবে। এইটা খুব কনফিউজিং অনেক সময়। তোমার হচ্ছে কোনটা যেন, যেমন 8086, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে, এটা 36 সময় বিসিএসও আসছিল। এটা 16 বিটের মাইক্রোপ্রসেসর। আবার 8008, এটা কিন্তু 8 বিটের মাইক্রোপ্রসেসর। এখানে সবগুলো পড়ে ফেলবা, এগুলা কিন্তু পড়তে হবে, মুখস্থ করতে হবে টানা। আচ্ছা এইটা বলো, এটার অ্যান্সার দাও যে হুইচ ওয়ান ইজ 7th জেনারেশন ইন্টেল প্রসেসর। এটা দেখলাম কোন একটা পরীক্ষার মধ্যে আসে। নিচের কোনটা 7th জেনারেশন প্রসেসর, ইন্টেলের প্রসেসর? এনে 4টা অপশন ছিল, আমি কমায় 2টে এনে দিছি। একটা হচ্ছে কোরাই 7 9850HL, আর একটা হচ্ছে কোরাই 5 7200U। সো এটা কোনটা 7th জেনারেশন? সো অনেকেই এটা ভুল করে প্রথমটা দাগ দিবা, যেহেতু এনে কোরাই 7 লেখা এই জন্য। শোনো, কোরাই 7 কোরাই 5 যেটাই থাকুক, পরে যে নাম্বার থাকে এটার প্রথম ডিজিট যেটা, এটা নর্মালি জেনারেশন ডিনোট করে কোন জেনারেশন। সো এখানে যদি 6 থাকতো, 6200, তার মানে হচ্ছে 6th জেনারেশন। 10th জেনারেশন থাকলে দেখবা 10 দিয়ে শুরু হবে, 11 থাকলে 11 দিয়ে শুরু হবে। সো এইটা কিন্তু একটু এটা জাস্ট আসছে কোনো একটা পরীক্ষাতে আমি দেখছি। সো এই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম যাতে ফার্দার তোমরা ভুল না করো, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে। আচ্ছা এখন আসো, আহ, আমাদের যে মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসরের প্রকারভেদ। মাইক্রোপ্রসেসর নর্মালি 3 রকমের হয়, নর্মালি 2 রকমের, একটা হচ্ছে সিআইএসসি আর একটা হচ্ছে আরআইএসসি। এছাড়া আরেকটা আছে হচ্ছে স্পেশাল পারপাস প্রসেসর। তো তোমার আমি একটা এক্সাম্পল দিই, দেখবা কিছু কিছু অ্যাডভেঞ্চার করে না কিছু লোকজন আছে, নাম তো ভুলে গেছি, ওই যে সাপ সাপ টাপ কেঁচো খায়। সো এরা দেখবা যে এক এক ধরনের নাইফ ইউজ করে, যে নাইফটাকে আমরা বলি ওই যে বেয়ার গ্রিলস, সুইস নাইফ। সুইস নাইফের মধ্যে দেখবা যে একটা চাকু থাকে, তারপরে একটা স্ক্রু ড্রাইভার থাকে, একটা আরো অনেক কিছু হাবিজাবি থাকে। দেখছো তো, সুইস নাইফ বলি আমরা এগুলাকে। অনেকগুলা ইনস্ট্রুমেন্ট থাকে। সো এগুলাতে যেহেতু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, তুমি একটা দিয়ে অনেক কাজ করতে পারবা, এটাতে কাটাকাটি করতে পারবা, গাছ কাটতে পারবা, স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে পারবা, অনেক কিছু তুমি করতে পারবা। বাট এগুলোতে একটাতে যেহেতু অনেক কিছু থাকে, এই জন্য এগুলো কাজ করার, তুমি খুব দ্রুত কাজ করতে পারবে না। লাইক এটাতে যে নাইফটা আছে, এই নাইফ দিয়ে তুমি চাইলেও খুব দ্রুত সবকিছু কাটতে পারবে না, কারণ নাইফটা ছোট। আবার তুমি যদি কিচেন নাইফের কথা চিন্তা করো, আমাদের কিচেনে যে নাইফ গুলা থাকে, so এগুলা দিয়ে কিন্তু তুমি নির্দিষ্ট কিছু কাজ, লাইক হচ্ছে সবজি কাটা, পেঁয়াজ কাটা, আলু কাটা, এই কাজগুলা কিন্তু তুমি করতে পারবা, কিন্তু খুব দ্রুত করতে পারবা। কারণ কি, এইটা ডেডিকেটেডলি তোমার কিচেনের জন্যই বানানো হয়েছে, এই জন্য কিচেনের সবগুলা কাজ তুমি তাড়াতাড়ি করবা, কিন্তু এটা দিয়ে কিন্তু মাল্টিপারপাস কিছু করতে পারবা না। সুইস নাইফ দিয়ে, এই সুইস নাইফ দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা, বাট আস্তে আস্তে করতে পারবা। এখন তুমি জাস্ট মনে রাখো, এই যে সিআইএসসি এটা হচ্ছে একটা সুইস নাইফ, আর আরআইএসসি হচ্ছে একটা কিচেন নাইফ। তুমি এতটুকু মনে রাখো। জিনিসটা কি, সুইস নাইফে অনেক কিছু করতে পারে, সিমিলারলি সিআইএসসি যেটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটেশন, মানে কম্পিউটিং, এটা অনেক কিছু করতে পারে, কিন্তু কাজ করে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে কাজ করে। আর আরআইএসসি ও হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, সে খুব দ্রুত কাজ করতে পারে, বাট একসাথে অনেক কিছু করতে পারে না। তারে তুমি যে ইনস্ট্রাকশন দিবে ও ওই কাজটাই করবে, বাট খুব দ্রুত করবে। মনে থাকবে না জিনিসটা, সিআইএসসি প্রসেসর সে তুলনামূলক জটিল, সুইস নাইমের মতো অনেক কিছু আছে একসাথে। এবং এটা অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামিং করার জন্য বেশি উপযোগী। এখানে কিছু এক্সাম্পল আছে, একটু দেখে নিবা। আর আরআইএসসি হচ্ছে খুব সহজ সরল, কিচেন নাইফের মতো, একটা মাত্র কাজে ব্যবহার করা হয়, কারণ সে অনেক দ্রুত গতিতে কাজ করে। আর এটা উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রামিং এর জন্য বেশি উপযোগী। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং। আর স্পেশাল পারপাস প্রসেসর হচ্ছে বিশেষ উদ্দেশ্যে আমরা যে প্রসেসর গুলো ইউজ করি, যেমন কো প্রসেসর, লাইক জিপিইউ কিন্তু একটা কো প্রসেসর। জিপিইউ কি, আমাদের যে গ্রাফিক্স কার্ড থাকে আমাদের কম্পিউটারে, আমরা যেটাকে জিপিইউ বলি। সো এটা কাইন্ডস অফ কো প্রসেসর, এটা কিন্তু আমাদের প্রসেসরের কাজে হেল্প করে। সো এটা একটা স্পেশাল পারপাস প্রসেসর। আচ্ছা, এই যে দেখো একটা কোশ্চেন, যে কম্পিউটারে কোন অংশকে মস্তিষ্ক বলা হয়? কি কি আছে? সিপিইউ আছে, এএলইউ আছে, মাইক্রোপ্রসেসর আছে, মেমোরি আছে। এটার অ্যান্সার কি হবে বলো? কেন মাইক্রোপ্রসেসর কেন হবে না? মেমোরি কেন হবে না? মস্তিষ্ক মানে কি, সে সবকিছু মাথায় সেভ করে রাখছে, তো এটা মেমোরি কেন হবে না রে ভাই? দেখো এটা চারটাই অ্যান্সার, অ্যান্সার কিন্তু চারটাই। সিপিইউ এটাও মস্তিষ্ক, এএলইউ মস্তিষ্ক, মাইক্রোপ্রসেসর মস্তিষ্ক, মেমোরিও মস্তিষ্ক। চারটারই মস্তিষ্ক বলা হয়। সো এই ধরনের কোশ্চেন যদি আসে পরীক্ষাতে, তো এই ধরনের কোশ্চেন থাকার কথা না।
বাই চান্স যদি এই এই কোশ্চেনটাই ধরো আসছে, আসলে তুমি সিপিইউ দাগাবা। ধরো সিপিইউ নাই, বাকি তিনটা আছে, তাহলে তুমি এএলইউ দাগাবা। ধরো এএলইউ নাই, তাহলে মাইক্রো প্রসেসর দাগাবা। আর তিনটা না থাকলে মেমোরি দাগাবা। এটা সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, তুমি যদি এই সিকোয়েন্সিয়াল তুমি ফলো করবা। বোঝা গেছে? সো এই ধরনের কিছু কনফিউজিং কোশ্চেন থাকে। এখানে আমি একটা তুলনা দেখাই দিছি যে সিপিইউ, এলইউ, মাইক্রোপ্রসেসর, মেমোরি এগুলোকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়, স্নায়ু হিসেবে তুলনা করা হয় কন্ট্রোল ইউনিট। স্নায়ু কেন্দ্র হচ্ছে এএলইউ আর হৃৎপিণ্ড হচ্ছে সিপিইউ। এখন পরীক্ষায় কোশ্চেন, একটা কোশ্চেন আসছে, আমি দেখছি যে কম্পিউটারের হার্ট বলা হয় কাকে। এটা কি হবে? হার্ট হচ্ছে, হার্ট আর হৃৎপিণ্ড একই জিনিস। সো হার্ট হচ্ছে তোমার সিপিইউ। ভেরি গুড। এখন আসো মাদারবোর্ড। মাদারবোর্ড কোনটা? দেখবা একটা বোর্ড আছে, যে বোর্ডের সাথে তোমার কম্পিউটারের যাবতীয় যা কিছু আছে সবকিছু কানেক্ট করা হয়, সেটাকে আমরা বলি মাদারবোর্ড। সো মাদারবোর্ড হচ্ছে, মাদারবোর্ডের আরেকটা নাম হচ্ছে মেইন বোর্ড। এটা একটু মনে রাখবা, মেইন বোর্ড বা সিস্টেম বোর্ড। এবং ম্যাকিনটশ কম্পিউটারের ক্ষেত্রে এই মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। আর এটা এক ধরনের প্রিন্টেড সার্কিট, পিসিবি বলি আমরা, প্রিন্টেড সার্কিট বোর্ড। তোমার কম্পিউটারে যা কিছু আছে সব কিছু কিন্তু মাদারবোর্ডের সাথে কানেক্টেড। তুমি খেয়াল করে দেখো, তোমার কম্পিউটারের পিছন দিক দিয়ে তুমি যে জিনিসগুলো কানেক্ট করো, তো সবগুলা দেখবা তুমি অ্যাকচুয়ালি আসলে মাদারবোর্ডে কানেক্ট করো, বুঝছো? শুধুমাত্র পাওয়ার সাপ্লাই কানেকশনটা ছাড়া। প্রথম মাদারবোর্ডের নাম ছিল প্ল্যানার। আর মাদারবোর্ড কোম্পানি হচ্ছে গিগাবাইট, আসুস, ইন্টেল। এর মধ্যে আসুস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মাদারবোর্ড কোম্পানি। শেষ বাবা, শেষ। আর নাই, আমাদের খুব একটা নাই। সো এরপর পাওয়ার সাপ্লাই ইউনিট। এটা একটু দেখবা, পাওয়ার সাপ্লাই ইউনিট হচ্ছে যে জিনিসটা তো আমাদের কম্পিউটারে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ইউজ হয়। পাওয়ার সাপ্লাই না তো, পাওয়ার তো তোমার তুমি কারেন্ট, তোমার ইলেকট্রিসিটি সেটাই দেয়। পাওয়ার সাপ্লাইটা কাইন্ডস অফ অ্যাডাপ্টারের মতো। আমরা মোবাইলে যে চার্জারে যে অ্যাডাপ্টার ইউজ করি না, এটা কি করে? আমাদের যে এসি কারেন্ট আছে সেটাকে সে কনভার্ট করে ডিসি কারেন্টে রূপান্তর করে। সিমিলারলি আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে সেই সেই কাজটাই করে। তারপরে দেখো, এখানে একটা কোশ্চেন, এটা আমি দেখছি অনেক জায়গায় আসে, সেটা হচ্ছে কোনটা মাদারবোর্ডের অংশ নয়। এটা এটা কিন্তু পাওয়ার সাপ্লাই। একটু আগে যেটা বলছি যে মাদারবোর্ডের সাথে সবকিছু কানেক্টেড থাকে, কানেক্টেড থাকলেও পাওয়ার সাপ্লাইও মাদারবোর্ডের সাথে কানেক্টেড, বাট এটা একটু আলাদা ইউনিট হিসেবে থাকে। তুমি দেখো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা মাইক্রোপ্রসেসর, এটা তো ভিতরেই থাকে। রেজিস্টার থাকে সিপিইউর ভিতরে, মেমোরিও মোটামুটি ভিতরে থাকে। সো পাওয়ার সাপ্লাইটা ভিতরে থাকে না। সো তোমার হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আচ্ছা, আর পড়াবো না না? আমি ভাবছিলাম যে চাওয়াবাজি করে আর একটু পড়াবো, আরো অনেকগুলো ছিল। আচ্ছা, আজকে আর পড়াবো না, যাও, পোর্ট কালকে পড়াবো।